আজকে থেকে আমাদের আসলে মেশিন লার্নিং এর জার্নিটা শুরু হবে। আমি গতদিন বা গত ক্লাসগুলোতে আপনাদের দেখিয়েছিলাম যে হেলথ ডেটা কি, কিভাবে হেলথ ডেটা গুলা কাজ করে, জেনারেট হয় কোথায়, ইত্যাদি। তো আজকে অ্যাকচুয়ালি আমরা শিখবো যে মেশিন লার্নিং কিভাবে আমরা অ্যাপ্লাই করবো। যদিও মেশিন লার্নিং কি এগুলো আমরা অনেক আলোচনা করেছি বা পড়াশোনা করেছি, আজকে আমরা দেখবো যে কিভাবে আমাদের মেশিন লার্নিং অ্যাকচুয়ালি কাজ করে। তারপরে আমরা এটুকু বোঝার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেকগুলা টপিক আছে। ফার্স্ট অফ অল আপনার আজকে ইন্ট্রোডাকশনটা আমরা কভার করব, এরপরে রিগ্রেশন এন্ড ক্লাসিফিকেশন কিভাবে কাজ করে সেটা দেখব। এরপরে রিগ্রেশন এন্ড ক্লাসিফিকেশন আমরা হচ্ছে পাইক্যারেট নামে একটা লাইব্রেরি আছে পাইথনের, এটাকে বলে লো কোড মেশিন লার্নিং মানে লাইব্রেরি। এইটা আমরা ব্যবহার করব ফর বাইনারি ক্লাসিফিকেশন এন্ড মাল্টি ক্লাসিফিকেশন। তারপরে আমরা রিগ্রেশন প্রবলেম সলভ করব ইউজিং পাইক্যারেট। তারপরে এই পাইক্যারেটের মাধ্যমেই আমরা অ্যাকচুয়ালি টাইম টাইম সিরিজ ফোরকাস্টিং শিখবো। যদিও এটা ইনক্লুড ছিল না, বাট আমি ইনক্লুড করেছি। যারা অ্যাকচুয়ালি টাইম সিরিজ নিয়ে কাজ করবে, স্পেশালি যদি আমি বলি যে আউটব্রেক প্রেডিকশন বা আউটব্রেক নিয়ে কেউ যদি কাজ করতে চায় ইন মেশিন লার্নিং, তাহলে এটা খুব কাজে দিবে। দ্যাটস ওয়াই আমি এটা অ্যাড করেছি। তো আজকে আমরা মানে এখন যেটা দেখবো যে হোয়াট ইজ মেশিন লার্নিং অ্যান্ড হাউ ডাজ মেশিন লার্নিং ওয়ার্ক, এটা অ্যাকচুয়ালি আজকে আমাদের কাজ। তো এখন আমরা খেয়াল করি যে মেশিন লার্নিং, যদি আমরা সিম্পলি বলি যে মেশিন লার্নিং ইজ আ সেমি অটোমেটেড এক্সট্রাকশন অফ নলেজ ফ্রম ডেটা। ওকে, এখানে আমাদের তিনটা মানে সিম্পল কিউ মানে ফ্রেজ আছে যে নলেজ ফ্রম ডেটা। এটা মানে আমরা কি বোঝাচ্ছি? এটার মানে হলো স্টার্ট উইথ আ কোশ্চেন দ্যাট মাইট বি আনসারেবল ইউজিং ডেটা। মানে আমরা কোন একটা ডেটা সেট আমাদের হাতে থাকলে আমাদের নিশ্চয়ই একটা রিসার্চ কোশ্চেন থাকে, এবং ওইটা উত্তর করার জন্য আমরা অ্যাকচুয়ালি ডেটা থেকেই আসলে কাজটা শুরু করি, রাইট? অটোমেটেড এক্সট্রাকশন মানে a computer provides the insight. Okay, সেমি অটোমেটেড বলতে বোঝানো হয়েছে রিকোয়ার্স মে স্মার্ট ডিসিশন বাই হিউম্যান। আমরা যতই বলি যে এআই অনেক স্মার্ট, মেশিন লার্নিং স্মার্ট, এই সেই আমরা যাই বলি না কেন, আসলে হিউম্যান ইনভলভমেন্ট গুরুত্বপূর্ণ। এখন মেশিন লার্নিং কিভাবে কাজ করে? আমাদের একটা ডেটা সেট থাকে, সেই ডেটা সেটটাকে আমরা ট্রেন করাই কাকে দিয়ে? মেশিন লার্নিং অ্যালগোরিদম। ঠিক আছে, মেশিন লার্নিং অ্যালগোরিদম গুলো কি করে, মানে আমরা এই এই ডেটাটা মেশিন লার্নিং অ্যালগোরিদমকে কি করি, ধরেন লেটস সে আমি খাঁটি বাংলায় বলি খাওয়াই। তারপরে তারা সেখান থেকে মানে এই মেশিন লার্নিং অ্যালগোরিদম গুলা আর কি সেই ডেটা থেকে শিখবে। এরপরে তারা একটা লজিক্যাল যে মডেল সেটা আমরা বিল্ড করব। এরপরে আমাদের নিউ ডেটা থাকবে, তারপরে অ্যাকচুয়ালি আউটপুট। দ্যাটস ইট, খুবই সিম্পল প্রসেস। আমরা যখন প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করব তখন আমাদের জন্য আরো ভালো হবে। এখন আমরা এখানে আসি যে আমি অ্যাকচুয়ালি এই নোটবুকটা পার্ট বাই পার্ট আসলে আপনাদেরকে আমি ভেঙে ভেঙে দেখাবো একটা রিয়েল এক্সাম্পলের সাহায্যে। তাহলে আমাদের জন্য খুব ভালো হবে। শুরুতে আসি আমরা কোয়ান্টিটেটিভ মানে টাইপস অফ ডেটা। ডেটা সাধারণত কয় ধরনের হয় আমরা জানি: কোয়ান্টিটেটিভ, কন্টিনিউয়াস, ডিসক্রিট, রাইট, ক্যাটেগরিক্যাল, অর্ডিনাল, নমিনাল। এখন গ্রুপস আর মেয়ারলি নেমস, নো র্যাঙ্কিং দেখাচ্ছে। তো আমরা এই আমি যেটা আমি বললাম আপনাদেরকে যে আমি আসলে পার্ট বাই পার্ট আপনাদেরকে আমি এখানে ভেঙে ভেঙে দেখাবো। তো এখন মেশিন লার্নিং যে ইয়েটা আমরা এখানে শুরুতে আমরা দেখি যে টার্মিনোলজি যেগুলো আছে, যে টাইপস অফ ডেটা, এটা আমরা মানে কিভাবে জানতে পারি বা শিখতে পারি। ঠিক আছে, তো এখন এটার জন্য আমি কিছু প্যাকেজ ইম্পোর্ট করবো। আপনাদের কাছে কি টেক্সট ছোট দেখাচ্ছে? এখন কি ক্লিয়ার? ক্লিয়ার আপনারা দেখতে পাচ্ছেন? মানে আমার উইন্ডোটা কি আপনাদের কাছে ক্লিয়ার? হ্যালো? হ্যাঁ ভাইয়া, ঠিক ওকে, আছে। ইম্পোর্ট প্যাকেজেস। তো আমরা যে প্যাকেজ গুলো নিয়ে কাজ করেছি সেই প্যাকেজ গুলা এখন আমরা ইম্পোর্ট করি। আমরা জানি যে আমরা পান্ডাসটা ইউজ করি হচ্ছে ডেটা ম্যানিপুলেশনের জন্য, আর নামপাই ইউজ করি অ্যাকচুয়ালি আমাদের লিনিয়ার অ্যালজেব্রা বা অন্যান্য আহ ইয়ে মানে অপারেশন পারফর্ম করার জন্য। তো এখন আমরা এখানে একটা ডেটা ভিজুয়ালাইজেশন লাইব্রেরি ম্যাটপ্লটলিব, সেটা আমরা মানে ইম্পোর্ট করব। ঠিক আছে, ম্যাটপ্লটলিব। এটার আবার সাব প্যাকেজ যখন আমরা করব, যেমন ম্যাটপ্লটলিব একটা প্যাকেজ, এটা সাবপ্লট মানে সাব প্যাকেজ যখন ইম্পোর্ট করব তখন ডট দিতে হবে। যেমন এটা সাব প্যাকেজ হচ্ছে পাইপ্লট, আমরা পাইপ্লট ইউজ করব এসপিএলটি। আমরা আরেকটা প্যাকেজ ইনস্টল করব যার নাম সিবর্ন। ওকে, সিবর্ন অ্যাজ এসএনএস। দ্যাটস ইট, আমাদের এই প্যাকেজ গুলো আমাদের এখানে এগুলা ইয়ে করা হয়েছে। এখন কেন আমি এইগুলা এখানে ইম্পোর্ট করলাম? এখানে ইম্পোর্ট করার কারণ হচ্ছে আমাদের
শুরুতে আমি যে এই জিনিসগুলো বুঝতে চাই, হোয়াট ইজ কোয়ান্ট, এখানে এই যে এখানে আমি কিছু কেতাবি ভাষা লিখেছি, এই কেতাবি ভাষা বাদ দিয়ে আমরা আসলে বুঝতে চাই যে কোনটা কোন ধরনের ভ্যারিয়েবল এবং কেন, কিভাবে আমরা সেটা এখানে আমরা বুঝতে চাই। তো এখানে আমি একটা মানে সিম্পল একটা ডেটা সেট ওপেন করব, ইম্পোর্ট ডেটা। তো এটার ভ্যারিয়েবল দিচ্ছি আমি ডেটা রিড ডট সিএসভি। আমরা জানি যে সিএসভি এগুলো আমরা আগে আলোচনা করেছি। তো এখানে দেখেন আমার অনেকগুলা ডেটা আছে, ঠিক আছে। তো এখানে দেখছে লাং ক্যাপাসিটি যে ডেটাটা আছে, সেই ডেটাটা আমি আপনাদেরকে এখানে দেখাবো। লাং ক্যাপাসিটি, তো খেয়াল করেন এই লাং ক্যাপাসিটি এটা কিন্তু এক্সেল আছে, তো আমি এখানে দিয়েছি কি রিড সিএসভি, তাইলে কি হবে, এটা দিতে হবে রিড এক্সেল। তো আমি এই ডেটার প্রথম কয়েকটা রো যদি দেখতে চাই তাহলে কি করব, হেড কল করব। তো এখানে আপনারা একটা জিনিস খেয়াল করেন তো, যে আমাদের এইখানে আমি যেটা বললাম যে আমাদেরকে বুঝতে হবে কোয়ান্টিটেটিভ, কন্টিনিউয়াস, ডিসক্রিট, ক্যাটেগরিক্যাল, অর্ডিনাল এন্ড নমিনাল, এইটা আমাদেরকে বুঝতে হবে, ঠিক আছে। তো এখন এইটা বোঝার জন্য আমরা এই ডেটার ক্ষেত্রে, এই ডেটার লেটস সে আমরা এই ডেটাটা যে ওপেন এখানে করেছি, কেউ একজন একটু বলেন যে লাং ক্যাপাসিটি, এজ, হাইট, এগুলা কোন ধরনের ডেটা, নিউমেরিক নাকি ক্যাটাগরিক্যাল? কথা বলেন। মানে এখানে হচ্ছে লাং ক্যাম্পটা হচ্ছে আপনার কন্টিনিউয়াস ডেটা, এটা হচ্ছে এটাও তো কন্টিনিউয়াস হওয়ার কথা না? এটা কন্টিনিউয়াস ডেটা, কারণ এইটা দেখেন এখানে ফ্র্যাকশন আছে, মানে পয়েন্ট আছে, রাইট। কিন্তু হুম এজ হচ্ছে আমাদের ডিসক্রিট ভ্যারিয়েবল, কারণ এটা ফ্র্যাকশনে আমরা লিখি নাই। হাইট আচ্ছা, যেটা, সেটা হাইটটাও হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এটা ফ্র্যাকশনে আছে, ইট মিনস এটা কন্টিনিউয়াস ডেটা। স্মোক, এইটা হচ্ছে মানে কোন ধরনের ডেটা, ক্যাটাগরিক্যাল ডেটা। কিন্তু বাইনারি ক্যাটাগরিক্যাল ডেটা। ডেটা আবার দুই প্রকারের, একটা হলো অর্ডিনাল আর নমিনাল। অর্ডিনাল ডেটা যেটা, সেটার একটা র্যাঙ্কিং আছে, আর নমিনাল ডেটা যেটা, তার কোনো র্যাঙ্কিং নাই। যেমন আমি যদি মানে অর্ডিনাল ডেটার একটা উদাহরণ দিই, 1 স্টার, 2 স্টার, 3 স্টার, 4 স্টার, 5 স্টার, তাহলে এখানে কি আছে, একটা অর্ডার আছে। যদি আমাদের ভ্যারিয়েবলটা এরকম হতো তাহলে আমরা সেটাকে বলতাম অর্ডিনাল ভ্যারিয়েবল। কিন্তু এই ভ্যারিয়েবল গুলোর মধ্যে আমার কোনো প্রকারের কি নাই, অর্ডার আছে, অর্ডার কিন্তু নাই। তাহলে এখানে আহ স্মোক, জেন্ডার এন্ড সিজারিয়ান, এগুলোকে আমরা কোন ধরনের ডেটা বলবো, নমিনাল। নমিনাল ডেটা। তো এখন এই যে ডেটা সম্পর্কে মানে আমরা এই ডেটা সেট সম্পর্কে যদি জানতে চাই, তাহলে আমরা জানি যে ডেটা ডট ইনফো, এই ফাংশনটা আমরা যদি কল করি বা মেথডটা, তাহলে আমরা এখানে দেখতে পাবো যে কোনটা কোন ধরনের ডেটা। এইখানে পাইথন আমাদেরকে যেটা অবজেক্ট হিসাবে দিবে সেটা হচ্ছে ক্যাটাগরিক্যাল ডেটা। এই যে এটা পাইথন আমাদেরকে যেটা অবজেক্ট হিসাবে ডিটেক্ট করেছে সেটা কোন ধরনের ডেটা, হচ্ছে নমিনাল। ওকে, বুঝাতে পারছি। এটা হচ্ছে আমাদের অবজেক্ট যেটা, সেটা হচ্ছে আমাদের ক্যাটাগরিক্যাল ডেটা। পাইথনে আমরা দুই ধরনের ডেটা জাস্ট দেখবো, একটা হলো ক্যাটাগরিক্যাল আর একটা হলো কি কোয়ান্টিটেটিভ। তাহলে এইগুলো হচ্ছে আমাদের কোয়ান্টিটেটিভ ডেটা, কি কি, লাং ক্যাপাসিটি, এজ এন্ড হাইট, আর বাকিগুলা এগুলো হচ্ছে আমাদের অবজেক্ট ক্যাটাগরি। ডেটা। এখানে আমরা এই ইনফো ফাংশনটা আমাদেরকে প্রোভাইড করবে এখানে কতগুলা মানে রো আছে, এন্ড এখানে দেখতে পাচ্ছি যে 750টা অবজারভেশন আছে, কতগুলা কলাম আছে, 6টা। আর নিচে এসে দেখবো আমরা যে কতগুলা মানে হচ্ছে কন্টিনিউয়াস ডেটা আছে। কন্টিনিউয়াস ডেটা মানে ফ্লোট, কয়টা আছে, 2টা। সেটা কি কি, এখানে দেখতে পাচ্ছি ফ্লোট হচ্ছে হাইট, ফ্লোট হচ্ছে লাং ক্যাপাসিটি। তো ফ্লোট যেটা, সেটা হলো আমার কন্টিনিউয়াস ডেটা। যেটা হচ্ছে আপনার ইন্টিজার, সেটা হচ্ছে আমার ডিসক্রিট ডেটা। তাহলে এজ হচ্ছে এখানে ডিসক্রিট ভ্যারিয়েবল। আর এখানে অবজেক্ট যে তিনটা, এখানে আমি দেখতে পাচ্ছি যে স্মোক, জেন্ডার এন্ড সিজারিয়ান, এগুলাকে আমরা বলবো অর্ডিনাল ভ্যারিয়েবল। ক্লিয়ার সবাই এতটুকু? না, অর্ডিনাল না সরি, তো। নমিনাল। হ্যাঁ। ক্লিয়ার সবাই এতটুকু? ক্লিয়ার? কথা বলেন প্লিজ, যারা এখানে সেশনে জয়েন করছেন কথা বলবেন। ওকে, এখন আমরা আসি যে আহ, আমরা এখান থেকে শিখবো যে অবজারভেশন এন্ড হচ্ছে অবজারভেশন বলতে কি বোঝায়, আর একটা হচ্ছে আমরা শিখবো যে ফিচার বলতে কি বোঝায়। ওকে, আমরা এখানে এই যে ডেটা সেটটা এখানে ওপেন করেছি, আমি আবারও এখানে জাস্ট হেড কল করে আমি ডেটার প্রথম কয়েকটা অংশ আমি আপনাদেরকে দেখাই। তো এখানে আমরা কি বললাম, যে ইচ রো অ্যান্ড অবজারভেশন অলসো নোন অ্যান্ড
এইগুলা কিন্তু আমাদের জানতে হবে। আমরা যখন লিটারেচার পড়বো তখন আমাদের এই টার্মিনোলজি গুলো জানতে হবে, যে প্রত্যেকটা রোকে আমরা বলছি অবজারভেশন, আর এটার অন্যান্য নাম আছে, স্যাম্পল, তারপরে ইনস্ট্যান্স, রেকর্ড ইত্যাদি। তো এটা এক্সাম্পল না, এটা অ্যাকচুয়ালি স্যাম্পল, ইনস্ট্যান্স অ্যান্ড রেকর্ড আমরা বলবো। তাহলে এখানে আপনারা বলেন, এই যে জিরো ইন্ডেক্সে যারা আছে, এই কমপ্লিট এটাকে আমরা কি বলতে পারি? একটা অবজারভেশন, তাই তো? আপনারা কি আমার সাথে একমত? হ্যাঁ তাইলে অবজারভেশন হচ্ছে রো বরাবর যেগুলো থাকে সেগুলোকে আমরা বলি অবজারভেশন। এখন আমরা আসি যে এখানে বলছে ইচ কলাম নোন অ্যাজ feature also known as predictor, attribute, independent variable or input regressor, যাই হোক এটাকে আমরা বলবো হচ্ছে ভ্যারিয়েবল বা কি বললাম, ফিচার। তো এখন এইটা কোনগুলা? এই যে প্রত্যেকটা কলামকে আসলে আমরা বলি ফিচার বা হচ্ছে। ওকে, ক্লিয়ার সবাই এতটুকু? ওকে, এখন আমরা আসি, এখান থেকে আমরা শিখবো যে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এন্ড ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এটা বলতে কি বোঝায় এবং কিভাবে কাজ করে। এখানে আমরা খেয়াল করি যে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল মানে এটা কিন্তু আমরা অলরেডি এটা পড়ে এসেছি, রাইট? ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কি এটা আমরা অলরেডি পড়েছি, যে হোয়াট ইজ ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এটা কিন্তু আমরা অলরেডি দেখেছি বা পড়েছি। ঠিক আছে, তো এখানে আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে যেটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, a variable which does not change by the effect of other variables is used to manipulate dependent variable, right? তো আমি এখান থেকে আমি একটা ডেটা, আমার দরকার নাই এটা, আমি এখান থেকে একটা নতুন ডেটা মানে করছি, ইম্পোর্ট করছি, ইম্পোর্ট ক্যালোরিজ ডেটা, এখানে আমার কিছু ডেটা আছে, সেই ক্যালোরি ডেটাটা আমি ওপেন করছি, এটার নাম দিচ্ছি ক্যালোরিজ ইজ ইকুয়াল pd.read.csv। আমার এই ডেটা ফোল্ডারের মধ্যে ডেটাটা আছে, খেয়াল করেন আমাদের এই ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট আমাদেরকে বুঝতে হবে। তো calories.csv, আমি এই ডেটার প্রথম কয়েকটা অংশ দেখবো, এজন্য আমি এখানে ডেটা ডট গেট করলাম, আমি এখানে ডেটা ডট হেড করেছি, দ্যাটস ওয়াই এটা আসছে। আমার রাইট ডেটাটা আসে নাই। ক্যালোরিজ বার্ন মানে ক্যালোরিজ বার্ন প্রেডিকশন করব আমরা। এখানে আপনারা লক্ষ্য করেন ক্যালোরি বার্ন যে ইয়াটা আমরা ডেটাটা ইনপুট এখানে করেছি, ঠিক আছে? তো এখানে আমরা একটা মেশিন লার্নিং অ্যাপ্লাই করব, হ্যাঁ, বা মেশিন লার্নিং অ্যালগোরিদম আমরা এখান থেকে কি করব, মানে ধরেন করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এইগুলার উপর ভিত্তি করে আমরা কি করব, এই যে মানে আমি অন্য একটা কালার দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে আমাদের ক্যালোরি যে কলামটা আছে এটাকে আমরা কি বলছি মনে আছে আপনাদের? একটু আগে আমি বলেছি। এখন একটা জিনিস খেয়াল করেন তো, স্যালারির সেটা ইয়ার অফ এক্সপেরিয়েন্সের উপর ডিপেন্ড করে না? হ্যাঁ, তাহলে ক্যালোরি কতটুকু বার্ন করছে সেটা কিসের উপর ডিপেন্ড করবে? যেমন এখানে দেখেন যে তারা কত ডিউরেশন মানে কতটুকু এক্সারসাইজ করেছে, তার জেন্ডার, এজ, হাইট, ওয়েট, ডিউরেশন, বডি টেম্পারেচার, রাইট? এই ফ্যাক্টর গুলোর উপর দায়ী না এটা ক্যালোরি হ্যাঁ বার্ন? তার মানে এখানে আমাদের মানে আপনারা একটু বলেন যে তাহলে এখানে আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা? ক্যালোরিজ। তাহলে আমি এখান থেকে জাস্ট আপনাদের এটা চেঞ্জ করে দিচ্ছি, যে এখানে আমাদের এটা হলো ক্যালোরি, যেটা ক্যালোরিজ, এটা হচ্ছে আমাদের কি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কারা? যারা অ্যাকচুয়ালি চেঞ্জ হবে না, তাই তো? যারা চেঞ্জ হবে না। এখন একটা জিনিস খেয়াল করেন যে এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেটা সেটাকে কি দ্বারা প্রকাশ করে? ডিপেন্ডেন্টটা ওয়াই দিয়ে। ওয়াই। আর যেটা ইন্ডিপেন্ডেন্ট সেটা হলো এক্স। তাহলে এখানে একটা জিনিস দেখেন যে আমাদের এখানে এই সবগুলা কলাম হচ্ছে এক্স, রাইট? আর এটা হলো ওয়াই, তাই না? তাহলে আমি কি করব যে ডিভাইড, আচ্ছা আমি জাস্ট আপনার ডিপেন্ডেন্ট অথবা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আমরা কি করব, এটাকে ভাগ করব ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এখানে আমাদের কোন মানে এটা কি পুরোটা না? জেন্ডার, তাই তো? ঠিক না? জেন্ডার, এজ, হাইট। তো এখন আমি একটা শর্ট টেকনিক ইউজ করব, আমরা জাস্ট এখানে ক্যালোরিজ ডট কলামস যদি লিখি তাহলে আমাদের এই কলাম গুলো আসবে, ঠিক আছে? তো আমি হচ্ছে এই ক্যালোরি ডেটা ফ্রেম থেকে মানে কলাম গুলো সিলেক্ট করবো। আপনাদের কলাম সিলেকশন কিন্তু দেখিয়েছিলাম পান্ডাস ক্লাসে।
তো এখানে মাল্টিপল কলাম সিলেক্ট করব, তাহলে আমাকে কি করতে হবে, প্রথমে সিলেক্ট করার জন্য আমার একটা স্কোয়ার ব্র্যাকেট, তারপরে লিস্ট অফ কলাম পাস করতে হবে। তো আমি এই লিস্টটা কপি পেস্ট করে এর ভেতরে দিব, এবং আমার যেগুলো প্রয়োজন না আমি সেগুলো বাদ দেবো। যেমন আমার ইউজার আইডি, এটা কোনো কাজের কলাম না, আমি এটা বাদ দিলাম। ক্যালোরিজ, এটা অ্যাকচুয়ালি আমার যাবে কোথায় বলেন, এটা অ্যাকচুয়ালি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে এই যে এটা হলো আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তো এটাকে কি দ্বারা প্রকাশ করে, এক্স দ্বারা, তাই তো। এখন এই যে আমি একটা এই যে এটা হলো আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তো আমি এটা এক্স ডট হেড দিলাম। দেখেন আমি যে কাজগুলো করে যাচ্ছি এই কাজগুলো কিন্তু আমাদের মেশিন লার্নিং এ এভাবে করতে হবে, পার্ট বাই পার্ট। সো আমি যেভাবে আপনাদেরকে মানে এত ভেঙে ভেঙে দেখাচ্ছি, আপনারা বই বা ভিডিও এত ডিটেল পাবেন না। সো না বুঝলে আপনি এখানে আমাকে প্রশ্ন করবেন। তাহলে কি ক্লিয়ার কিভাবে আমরা মানে ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বুঝবো? এগুলাকে আমরা কি বলছি, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তাই তো। এখন আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে বলেন তো, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে? ক্যালোরি। ক্যালোরিজ। তাহলে আমার এখানে এটা হলো ওয়াই, রাইট, এটা হলো ওয়াই। তাহলে আমরা ক্যালোরিজ এখান থেকে আমরা এই যে ক্যালোরিজ যে ইয়েটা আছে সেটা আমরা সিলেক্ট করব। এখন আমি ওয়াই ডট হেড দিলাম। এই যে দেখেন আমাদের এইটা হলো কি, তাহলে এইটা আমাদের যে ভ্যারিয়েবলটা সেটাকে আমরা বলছি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, তাই না? এখন আমরা কি করি, এই এই যে ফ্যাক্টর গুলা এইগুলোর উপর ভিত্তি করে কি প্রেডিক্ট করতে পারি যে একজনের ক্যালোরি কতটুকু বার্ন হয়েছে, রাইট? ঠিক বলেছি না? সবাই কি ক্লিয়ার এতটুকু? আমরা এখান থেকে শিখলাম টাইপ অফ ডেটা, এখানে শিখলাম যে ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি। এতটুকু আমার মনে হয় বুঝতে পারছেন আপনারা। ওকে, এতটুকু যদি আমরা বুঝি, এখন আসি আমরা যে হোয়াট ইজ ট্রেনিং ডেটা সেট অ্যান্ড টেস্ট ডেটা সেট। আমরা এই জিনিসটা তো বুঝে গেছি যে আপনার কি বলে, খেয়াল করেন এটা হলো আমাদের, খেয়াল করেন একটা ডেটা সেট আছে, এই যে একটা ডেটা সেট। হ্যাঁ, এই ডেটা সেটের আমরা ট্রেনিং যে অংশটা সেটা মেশিন লার্নিং অ্যালগোরিদমকে বলবো যে তুমি এটা ইউজ করো, আর একটা টেস্ট মানে ডেটা সেট রেখে দিব। পরবর্তীতে আমরা টেস্ট করব যে হচ্ছে ওই আমরা যে অ্যালগোরিদমটা ব্যবহার করলাম ওইটা কতটুকু বা মানে কত ভালো পারফর্ম করছে। ঠিক আছে, এখানে দেখেন লেখা আছে ট্রেনিং ডেটা সেট, ইউ হ্যাভ কমপ্লিট ট্রেনিং ডেটা সেট, ইউ ক্যান এক্সট্রাক্ট ফিচার্স এন্ড ট্রেন ফিট টু এ মডেল। ওকে, এটা তো আমাদের এই কমপ্লিট ডেটা সেট কোনটা বলেন তো? ক্যালোরিজ, রাইট? কমপ্লিট ডেটা যেটা সেটা কি, ক্যালোরিজ, এই ডেটা, রাইট? এই যে ক্যালোরিজ ডেটা, এটা হলো আমাদের কমপ্লিট ডেটা সেট। এখন এই যে কমপ্লিট ডেটা সেট, এই ডেটা সেটটাকে আমরা কি করতে পারি, দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা কি কি, ট্রেনিং আর টেস্ট, ট্রেনিং এন্ড টেস্ট। তার আগে আমাদেরকে কি করতে হবে, এই ডেটা সেটটাকে ইন্ডিপেন্ডেন্ট এন্ড ডিপেন্ডেন্ট ভেরিয়েবলে আমাদেরকে কি করতে হবে, ডিভাইড করতে হবে। বুঝা গেল? ওকে, তাহলে এইবার আমরা আপনারা খেয়াল করেন যে আমরা এখানে ক্যালোরি যে ডেটা সেট সেটাকে মানে আমরা ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলে কি করেছি, ভাগ করেছি। আলাদা করতেছি। ওকে, এখন আমাদের আমরা যখন মেশিন লার্নিং অ্যালগোরিদম ব্যবহার করব তখন আমাদের মনে রাখতে হবে যে এখানে আমাদের কি কি লাগবে, ট্রেনিং আর টেস্ট সেট। এগুলো পরের হিসাব, আমরা পরে ট্রেনিং আর টেস্ট। ওকে, তো ট্রেনিং এন্ড টেস্ট সেট যে আমরা বুঝবো, ঠিক আছে, কিভাবে আমরা এটা বুঝবো, ঠিক আছে, সেটা আমরা একটু খেয়াল করি। অলওয়েজ মনে রাখবো এই যে আমাদের এক্স যে ইয়েটা হলো না, মানে ডেটা সেটটা আমাদের আছে না এক্স, এই এক্সটা তাহলে আমাদের মানে ট্রেনিং এর টেস্টে ভাগ করতে হবে, তাই না? আবার ওয়াইটাকেও কি করতে হবে, ট্রেনিং এন্ড টেস্টে ভাগ করতে হবে। ওকে, তাহলে আমরা এক্সটাকে যদি ট্রেনিং এ ভাগ করি তাহলে এক্স কে আমরা কি লিখতে পারি বলেন তো? এক্স ট্রেন, এক্স ট্রেন, এক্স আন্ডারস্কোর ট্রেন লিখলাম, এক্স টেস্ট। সিমিলারলি ওয়াই কে আমরা কি লিখতে পারি, ওয়াই ট্রেন ওয়াই টেস্ট। ওকে, কারণ কি আমি এই ট্রেন যে ডেটা সেটটা এটা মেশিন লার্নিং অ্যালগোরিদমকে ফিট করাবো, আর টেস্ট যে ডেটা সেটটা থাকবে সেটা কি করব, আমি আমার অ্যালগোরিদম গুলা কেমন কাজ করছে সেটা প্রেডিকশনে ব্যবহার করব, তাই না? ওকে, এখন এই যে আমরা কাজটা করব, এই কাজটা করার জন্য আমাদেরকে আসলে কি করতে হবে, মানে একটা টেকনিক ব্যবহার করতে হবে, তাই না? সেই টেকনিকটা হচ্ছে আমাদের ব্যবহার করে মেশিন লার্নিং এর বিখ্যাত লাইব্রেরি সাইকিট লার্ন। ওকে, সেই সাইকিট লার্নটা আমাদেরকে এখানে ইউজ করতে হবে।
সাইকিট লার্নের টেস্ট অ্যান্ড ট্রেন স্প্লিট একটা ফাংশন আছে, সেই ফাংশনটা আমরা এখানে ব্যবহার করব। সেটা হচ্ছে খেয়াল করেন, ফ্রম sklearn মানে সাইকিট লার্ন মডেল সিলেকশন ইম্পোর্ট ট্রেন টেস্ট স্প্লিট, এটা হচ্ছে ফাংশন। ঠিক আছে, ট্রেন টেস্ট স্প্লিট। তো এখন আমরা আসি এই যে ট্রেন টেস্ট স্প্লিট, আমরা একটু আগে এখানে বলেছি যে এখানে যে ডেটা আমাদের পুরা ডেটা সেট, এই পুরা ডেটা সেটটাকে আমরা অ্যালগোরিদমকে ফিট করাবো না, নিশ্চয়ই, তাই না? এখন কতটুকু কে আমি ফিট করাতে চাই, আমি এখানে ট্রেনিং এর জন্য মানে অ্যালগোরিদমকে ট্রেন করানোর জন্য 80% ডেটা ব্যবহার করব। ক্লিয়ার? 80%। আর তাহলে কত পার্সেন্ট থাকে? 20 ওকে, আর 20% তাহলে আমরা কি কাজে ব্যবহার করব? টেস্ট টেস্ট। টেস্টের জন্য। ওকে, তাহলে এইটা হলো আমার ফাংশন। এখন এই যে ফাংশনটা ট্রেন টেস্ট স্প্লিট, আমরা স্প্লিট করতে চাই কাকে কাকে? এক্স আর ওয়াই ওয়াই কে। ওকে, এক্স এন্ড ওয়াই কে আমরা এটা স্প্লিট করব। এখন আমরা আসি যে আমরা এখানে টেস্ট সাইজ মানে আমার এই টেস্ট সাইজটা কত সেটা আমি বলবো। তো আমি এখানে ভাগ করতে চাই হচ্ছে 70-30, মানে 70% ডেটা আমি অ্যালগোরিদমকে ফিট করাবো বা ট্রেন করাবো, আর হ্যাঁ, আর হচ্ছে 30% ডেটা আমি রেখে দিব। তো কি জন্য রাখবো এটা? টেস্টের জন্য। টেস্টের জন্য তো এখানে দেখতে পাচ্ছেন যে এই যে টেস্ট সাইজ দিয়েছি 0.30, মানে এটা মানে বোঝায় যে আপনার এই ডেটাটা আমি মানে 30% হচ্ছে কিসে ভাগ করছি? টেস্টের জন্য। এখন আমরা এখানে আরেকটা জিনিস অ্যাড করব জাস্ট রিপ্রোডিউসিবিলিটির জন্য সেটা হলো র্যান্ডম স্টেট। আপনি এখানে যে কোনো একটা নাম্বার দিবেন, আমি জাস্ট 39 দিচ্ছি। এটা হলো রিপ্রোডিউসিবিলিটির জন্য আমরা র্যান্ডম স্টেট ইউজ করছি। তাহলে দেখেন এটা রান হয়েছে না? এখন আপনি প্রত্যেকটা ডেটা চেক করেন। এই যে দেখেন এক্স ট্রেন এক্স টেস্ট, এই যে দেখেন এটা হলো এক্স ট্রেন এক্স টেস্টের ডেটা। আমার এইভাবে দেখার দরকার নাই, এটা দেখেন এক্স ট্রেন, দেখতে পাচ্ছেন? জি ভাই। ওকে, এখন আমরা এই প্রত্যেকটা ডেটা সেটের শেপটা চেক করব। ওকে, ক্লিয়ার? আপনারা কি বুঝছেন আমার কথা? শুরুতে আমরা শেপ অফ এক্স এন্ড ওয়াই শেপ চেক করলে আমরা কি বুঝবো যে এটার কতগুলো রো আমরা ব্যবহার করলাম, তাই না? তো এখন আসি এক্স ডট শেপ, কমা দিয়ে আমি ওয়াই ডট শেপ দিলাম, মানে আমি একসাথে রেজাল্টটা দেখবো। এখানে কি দেখতে পাচ্ছেন যে কতগুলো আছে আমাদের? এটা জি ভাইয়া। 15,000 আর 7টা কলাম আছে, তাই তো? এখানে 15,000 রো আর 7টা কলাম আছে, দ্যাটস ইট। এটা আমরা জানলাম। এখন আমরা তাহলে এই যে এক্স ট্রেন ডট শেপ তার এক্স টেস্ট ডট শেপ এটা আমরা রান করলাম। এখন দেখেন তো এক্স ট্রেনে কত পার্সেন্ট ডেটা গেছে, মানে কত ডেটা গেছে? 10,500, আর 4500 রয়ে গেছে এক্স টেস্টের জন্য, তাই না? ওকে, সিমিলারলি আমরা ওয়াই ট্রেন ডট শেপ মানে আমাদের শেপটা জানবো, আরেকটা কি ওয়াই টেস্ট ডট শেপ। দেখেন আমাদের এখানে ওয়াই ট্রেন, এই ওয়াই এর যে ট্রেন ডেটা সেটা কিন্তু পুরাটা এই যে এটা, আর টেস্টের এতটুকু, রাইট? তাহলে আমরা কি বুঝতে পারছি এটা? জি ভাই বুঝতে পারছি। ঠিক আছে, তো আমি এখান থেকে এই ট্রেন গুলাকে একসাথে করছি, হ্যাঁ, আর কি করব? টেস্ট গুলাকে একসাথে করব, ঠিক আছে? এই যে, হ্যাঁ, আর এটা হলো আমাদের টেস্ট ডেটার কি শেপ। ক্লিয়ার? এ পর্যন্ত আপনারা বুঝতে পারছেন সবাই? আচ্ছা, মেশিন লার্নিং কিন্তু সত্য কথা বলতে এত কঠিন কিছুই না। আমাদের আসলে কি কনসেপ্ট গুলা বুঝতে হবে, ঠিক আছে? তাহলেই এনাফ। আপনারা কি এতটুকু বুঝছেন যতটুকু আমি আলোচনা করলাম? এই যে ধরেন একটা ডেটা সেটকে ভাগ করে ট্রেন টেস্ট স্প্লিট, মানে এই যে প্র্যাকটিক্যালি আমরা যেটা পারফর্ম করলাম। ওকে, এখন আমরা আসি টাইপস অফ মেশিন লার্নিং। মেশিন লার্নিং হচ্ছে দুই প্রকারের, ঠিক আছে? একটাকে বলে আমরা সুপারভাইজড লার্নিং, আরেকটা আনসুপারভাইজড লার্নিং। ওকে, এছাড়াও আরেকটা প্রকার আছে সেটাকে বলে রিইনফোর্সমেন্ট লার্নিং। তো আমরা ওইটা আলোচ্য বিষয় না, আমাদের এই দুইটা টাইপের মেশিন লার্নিং নিয়ে আমরা কাজ করব।
তাহলে এতটুকু তো আমরা শিখে গেছি যে ওয়াই হলো আমাদের কি মানে ওয়াই যেটা সেটা হলো আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তাই না? আর এক্স হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো সুপারভাইজ লার্নিং হচ্ছে দ্য মেজরিটি প্র্যাকটিক্যাল মেশিন লার্নিং ইউজেস, তার মানে আপনি বুঝতে পারছেন যে সুপারভাইজ লার্নিং এর ইম্পর্টেন্স কতটা, রাইট? তো এখন সুপারভাইজ মেশিন লার্নিং ইজ ওয়্যার ইউ হ্যাভ অ্যান ইনপুট ভ্যারিয়েবলস। ইনপুট ভ্যারিয়েবল কে বলেন তো এই ডেটা সেটে ইনপুট ভ্যারিয়েবল কোনগুলা? যে এগুলা। ওকে, হ্যাঁ, গ্রেট। এটা হলো আমার ইনপুট ভ্যারিয়েবল। আরেকটা কি থাকবে? আউটপুট ভ্যারিয়েবল। আউটপুট বা আউটকাম যে নামেই ডাকেন আপনি, সেটা কি? ওয়াই। হ্যাঁ, ওইটাকে স্ট্যাটিস্টিক্স এর ভাষায় আমরা ইন্ডিপেন্ডেন্ট বা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বলি। তো এইটাকে আসলে ম্যাথমেটিক্যালি লেখা হয় ওয়াই ইকুয়াল এফ অফ এক্স, মানে ফাংশন অফ এক্স। তার মানে হলো আমাদের গোলটা, দ্য গোল ইজ টু অ্যাপ্রক্সিমেট দ্য ম্যাপিং ফাংশন সো ওয়েল দ্যাট when you have new input data মানে x, that you can predict the outcome variable or output variable y for that data. ওকে, এইটাকে আমরা বলি অ্যাকচুয়ালি সুপারভাইজড মেশিন লার্নিং। ওকে, এখন এই সুপারভাইজড মেশিন লার্নিং আসলে আপনার, আচ্ছা তাহলে সুপারভাইজড কি বললাম? একটা এক্স ভ্যারিয়েবল থাকবে আর একটা ওয়াই ভ্যারিয়েবল থাকবে। এক্স এর সাপেক্ষে আমরা ওয়াই কে কি করব? প্রেডিক্ট করব, রাইট? এখন এই সুপারভাইজড লার্নিং দুই প্রকার, একটা হচ্ছে আপনার ক্লাসিফিকেশন আর একটা রিগ্রেশন। যদি আমাদের ওয়াই ভ্যারিয়েবলটা নিউমেরিক হয় তাহলে সেটাকে আমরা কি বলবো? যদি নিউমেরিক হয় তাহলে ক্লাসিফিকেশন প্রবলেম, আর যদি নিউমেরিক হলে রিগ্রেশন প্রবলেম, আর যদি আমাদের ক্যাটাগরিক্যাল আউটকাম হয় সেটাকে আমরা বলি ক্লাসিফিকেশন প্রবলেম। ঠিক আছে, যেমন ধরেন আপনার কাছে কয়েকটা ফ্লাওয়ার আছে, সেই ফ্লাওয়ার গুলাকে আপনি ক্যাটাগরাইজ করবেন রেড, ব্লু আর ডিজিজ, মানে একজনের ডিজিজ আছে কি নাই, তাহলে এগুলা কি আমাদের ক্যাটাগরি। তো এইভাবে আমার বোঝার দরকার নাই, আমি অ্যাকচুয়ালি আমরা একটা মানে কি বলবো এক্সাম্পল নিয়ে আসবো। হ্যাঁ, এখানে অনেকগুলো এক্সাম্পল আছে, এগুলোর থেকে আমরা ডেটা দিয়ে বুঝবো যে আমরা কোনটা ক্লাসিফিকেশন প্রবলেম, কোনটা রিগ্রেশন প্রবলেম। ঠিক আছে, তো আমরা শুরুতে কাজ করব এক্সাম্পল অফ রিগ্রেশন প্রবলেম। তাহলে রিগ্রেশন প্রবলেমের আউটকাম ভ্যারিয়েবলটা কি হবে? মানে আউটকাম ভ্যারিয়েবল শুড বি নিউমেরিক। ওকে, তো আমরা ডেটা, এখানে আমি জাস্ট ডেটা ইনপুট করছি pd.read_csv। সিমিলার ডেটা আমি আগে নিয়ে আসবো। ডেটা ক্যালোরিজ বার্ন, তো এই ডেটাটা আমি অ্যাকচুয়ালি ডিএফ রিগ্রেশন মানে ডিএফ রিগ্রেশন প্রবলেমের জন্য আপনাদেরকে দেখাচ্ছি সেজন্য। তো ডিএফ রিগ্রেশন ডট হেড। ওকে, এখন আপনারা বলেন তো এখানে আমাদের আউটকাম ভ্যারিয়েবলটা কি? এটা ক্যালোরিজ, তার মানে এটা হলো আমার নিউমেরিক ভ্যারিয়েবল। সো এটা আমাদের সুপারভাইজড লার্নিং মেশিন লার্নিং, কিন্তু কোন টাইপের সুপারভাইজড মেশিন লার্নিং? রিগ্রেশন, রাইট? ঠিক না? এখন আমরা আসি যে এক্সাম্পল অফ ক্লাসিফিকেশন প্রবলেম। এখানে আমাদের আউটকাম ভ্যারিয়েবল কি হবে? শুড বি ক্যাটেগরিক্যাল। ওকে, এখন আমি ডিএফ প্লাস pd.read_csv তো এইখানে আমাদের একটা ডেটা আছে যেটাকে আমরা বলছি ডায়াবেটিস। তো ডিএফ ডট ক্লাস হেড। ওকে, এখানে দেখেন তো আউটকাম মানে একজনের ডায়াবেটিস আছে কি নাই, 1 মানে আছে আর 0 মানে নাই, তাহলে এই আউটকামটা কি আমাদের ক্যাটাগরিক্যাল না? হ্যালো, জি ভাই, ক্যাটাগরিক্যাল। এইটা হলো আমাদের ক্যাটাগরিক্যাল আউটকাম। তার মানে কি এটা আমাদের কোন ধরনের প্রবলেম? এটা হচ্ছে ক্লাসিফিকেশন প্রবলেম। হ্যাঁ, এবার দেয়ার ইজ এ কোশ্চেন। ক্লাসিফিকেশন প্রবলেম হচ্ছে দুই প্রকার, একটাকে বলে আমরা বাইনারি ক্লাসিফিকেশন। এখানে আমাদের ক্লাস আছে কয়টা বলেন তো? কয়টা ক্লাস? দুইটা। এখন আমরা বুঝলাম কিভাবে এখানে দুইটা ক্লাস আছে সেটা আমরা, হ্যাঁ এবং না। হ্যাঁ, তো আমরা এখানে ডিএফ ক্লাস ডট মানে কার আমরা দেখতে চাই আউটকাম, এই আউটকাম এখানে আপনি সাইজ এটা কল করেন, সরি এটা তো না, ভ্যালু কাউন্ট আমরা এখানে ফ্রিকোয়েন্সিটা দেখবো। ওকে, তাহলে আমরা বুঝে যাব যে কি
এটার মানে কতগুলা ইয়ে আছে, রাইট? হুম হুম। কয় ধরনের এই যে হয়? দেখেন দুইটা আছে, 0 and 1, রাইট? আচ্ছা, তাহলে এটা আমি নাম দিব ডিএফ বাইনারি। কেন? কারণ আমাদের তাহলে আরো একটা টাইপের ক্লাস আছে, তাই না? এটা হলো হুম, আমার বাইনারি ক্লাসিফিকেশন প্রবলেম। বুঝাতে পারছি আমি জি সবাইকে? তাহলে এটা যদি বাইনারি ক্লাসিফিকেশন হয় তাহলে আমাদের মাল্টি ক্লাসিফিকেশন আছে না? জি। ওকে, আমরা এখানে দেখবো মাল্টি ক্লাসিফিকেশন প্রবলেম কেমন হয়। এখানেও কি আমাদের ডেটা শুড বি ক্যাটেগরিক্যাল। ক্যাটাগরিক্যাল। pd.read csv। এখন আমরা একটা ডেটা সেট করব যার নাম ক্যান্সার ডেটা। ক্যান্সার ক্যান্সার ডেটা। আমি এই ফোল্ডারে আমাদের ক্যান্সার ডেটাটা নিয়ে আসতে হবে। আমি সেটা নিয়ে আসছি। হ্যাঁ, প্রজেক্ট ডেটা ব্রেস্ট ক্যান্সার ডেটা সেট। আমি এটা আমাদের অ্যাপ্লাইড মেশিন লার্নিং ডেটা ফোল্ডারে নিয়ে আসলাম। ওকে, এই ডেটাটার নাম হচ্ছে ব্রেস্ট ক্যান্সার ডেটা সেট। ওকে, ডিএফ মাল্টি ক্লাসিফিকেশন হেড। এখন আমরা যেটা আমি বললাম এইখানে আমাদের আউটকাম ভেরিয়েবল কোনটা? শুরুতেই আছে ডায়াগনোসিস, মানে হচ্ছে তার ক্যান্সার আছে কিনা। হ্যাঁ কি ক্যান্সার, মানে কোন টাইপের ক্যান্সার আছে। তো এখানে আমরা ক্লাস এই মানে ডায়াগনোসিস এই ভেরিয়েবলটার কি দেখবো? ভ্যালু কাউন্ট। তাহলে আমরা বুঝবো যে এখানে কয়টা ক্লাস আছে। বলেন তো, এখানে দেখাচ্ছে কয়টা? দুইটা। তাহলে এটা আমাদের কোন ধরনের ভেরিয়েবল, মানে কোন বাইনারি। বাইনারি? তো এই ডেটাটা কিন্তু আমার এখানে কাজ করলো না, তাই না? তো এখানে আমি আইরিস ডেটা সেটটা নিয়ে আসবো আপনাদের বোঝাবার জন্য। তো আইরিস ডেটা সেটটা আমাদের এখানে আসলে বাই ডিফল্ট আছে এসএনএস ডট লোড ডেটা একটা ইয়া আছে, জাস্ট আপনি এর মধ্যে লেখেন আইরিস। ঠিক আছে, এটা লেখার পর এখানে দেখতে পাচ্ছেন স্পেসিস। হুম তো স্পেসিস এখানে আমরা দেখতে পাচ্ছি কয়টা স্পেসিস আছে? সেটোসা, ভার্সিকালার, ভার্জিনিকা। তো এখানে আমাদের এই এই যে এই ভেরিয়েবল গুলোকে আমরা কি বলছি? ইট শুড বি এক্স, রাইট? হ্যাঁ এক্স। আর এই যে এই ভেরিয়েবল এইটা হচ্ছে আমাদের এই যে এটা ওয়াই। ওয়াই। হ্যাঁ, ইট শুড বি ওয়াই। ওকে, ওয়াই। তার মানে এটা হচ্ছে আমাদের মাল্টি ক্লাসিফিকেশন প্রবলেম। আপনারা কি বুঝছেন যে কোনটা রিগ্রেশন আর কোনটা ক্লাসিফিকেশন? জি ভাই। ওকে, আর আনসুপারভাইজড মেশিন লার্নিং হচ্ছে আপনার এখানে হোয়ার আপনার ইনপুট ডেটা মানে এক্স হ্যাজ নো করেসপন্ডিং আউটকাম ভেরিয়েবলস, মানে আমাদের কি কোনো আউটকাম ভেরিয়েবল নাই। এইটাকে সাধারণত আমরা বলি ক্লাস্টার অ্যানালাইসিস। যেমন এখানে ধরেন আপনার একটা ইয়ে করা হয়েছে, যেমন এক্সাম্পল অফ দেখতে পাচ্ছেন যে সেগমেন্ট গ্রোসারি স্টোর শপার্স ইনটু ক্লাস্টার্স এক্সিবিট সিমিলার বিহেভিয়ার্স। ওকে, এখানে আপনার ক্লাস্টার দেখতেছেন না তিনটা? জি ভাই। জি এই যে এইটা একটা গ্রুপ, রাইট? এইটা একটা গ্রুপ, রাইট? এটা একটা গ্রুপ। এখানে কি আমাদের নির্দিষ্ট কোনো ওয়াই ভেরিয়েবল আছে? নাই কিন্তু। না। আমরা এই গ্রুপ দেখে, যেমন এটা গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3, এইটা দেখে আমরা আসলে প্রেডিক্ট করি যে যেটা আমি বললাম যে এখানে আসলে কোনো রাইট আনসার নাই, দেয়ার ইজ নো রাইট আনসার, রাইট? আর এদেরকে আমি যে ক্লাস্টারে নিয়ে আসলাম, কেন নিয়ে আসলাম? কারণ দ্যাট এক্সিবিট সিমিলার বিহেভিয়ার্স, রাইট? জি ভাই। বুঝতে পারছি। এখন আমরা আসি, সিম্পলি আমরা মনে রাখবো সুপারভাইজড মেশিন লার্নিং হচ্ছে সেটা অল ডেটা ইজ লেভেলড and the algorithms learn to predict output from input data. কিন্তু unsupervised data হচ্ছে unleveled, that algorithms learn to inherent structure from data, মানে input data। ক্লিয়ার সবাই? তাহলে এখান থেকে আমরা কি কি কনসেপ্ট শিখলাম সেটা আমরা আবার এখানে আসি একটু। এখান থেকে আমরা শিখলাম যে হোয়াট ইজ মেশিন লার্নিং এন্ড কিভাবে এটা কাজ করে, রাইট? তারপরে আমরা শিখলাম যে টাইপ অফ ভ্যারিয়েবল, তারপরে হচ্ছে অবজারভেশন, ঠিক না? তারপরে ইনপুট ভ্যারিয়েবল, তারপরে হচ্ছে আউটপুট ভ্যারিয়েবল। ইনপুট ভ্যারিয়েবলকে আমরা কি বলি? এক্স, না? যেটাকে স্ট্যাটিস্টিক্স এর ভাষায় বলে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ওকে, এরপর আমরা কিভাবে ডেটাকে ট্রেন এন্ড টেস্ট স্প্লিট করি, রাইট? এরপরে হচ্ছে
ওকে, এখনো কিন্তু আমরা মেশিন লার্নিং এর অ্যালগোরিদম গুলো নিয়ে কাজ করি নাই, তাই না? আমরা এখানে বুঝলাম হোয়াট ইজ মেশিন লার্নিং এবং কিভাবে এটা কাজ করে এবং কোনটা কোন টাইপের প্রবলেম। আপনার কি এতটুকু ক্লিয়ার সবাই? হুম সবাই কি বুঝছেন? মানে আপনারা কি আছেন? 34 জন, 34 জন দেখতে পাচ্ছি, 34 জন হিউজ মানুষ। ওকে জি ওকে, ভাই এতটুকু ক্লিয়ার সবাই? জি ভাই জি ভাই। ওকে, দেখেন আমি কিন্তু এই মানে আপনাদের এখানে কোনো ভারিক্কি কোনো টার্মিনোলজি বা এগুলো আমি ইউজ করি নাই, বা আমি চেষ্টাও করি নাই। হ্যাঁ, এর কারণ হচ্ছে আমার প্ল্যান হচ্ছে আপনারা এখানে আমার জানা মতে কেউই আসলে প্রোগ্রামার না, কম্পিউটার সায়েন্টিস্ট না, ঠিক না? সবার ব্যাকগ্রাউন্ডই আসলে মানে কেউ লাইফ সায়েন্স থেকে আসছে, কেউ পাবলিক হেলথ ব্যাকগ্রাউন্ড থেকে আসছে। আমার প্ল্যান হচ্ছে কিভাবে আপনি মেশিন লার্নিং ব্যবহার করবেন। আপনার এটা জানা দরকার নাই যে ধরেন কথার কথা এই আপনার লজিস্টিক রিগ্রেশন একটা অ্যালগোরিদমের নাম, ওইটা কিভাবে ম্যাথমেটিক্যালি ডেভেলপড হয়েছে, ওইটা আপনার জানার তো দরকার নেই। আছে, নো অলরেডি অ্যাভেলেবল মেথড আছে, আপনি ব্যবহার করবেন। এখন আপনার জানতে হবে লজিস্টিক রিগ্রেশন কিভাবে কাজ করে, দ্যাটস ইট। ঠিক আছে, এটা একটা মানে ক্লাসিফিকেশন অ্যালগোরিদম। এটা আপনার ডেটা ইনপুট নিবে এবং আপনাকে কি করবে, আপনার কোনো কিছুকে ক্লাসিফাই করে দিবে, তাই না? তেমনি র্যান্ডম ফরেস্ট ক্লাসিফায়ার এর কাজও সেম। তো আমরা ওইগুলা এই মানে এইগুলো আমরা এভাবে শেখার চেষ্টা করব যাতে আমাদের কাজে আসে। হুম। তো এখন আমি আপনাদেরকে লো কোড মেশিন লার্নিং প্যাকেজ দেখাচ্ছি কেন, কারণ এখানে আমি যেটা বললাম ম্যাক্সিমামেরই কিন্তু আমাদের কোনো ব্যাকগ্রাউন্ড নেই, আছে নাই। দ্যাটস ওয়াই আমি এটা এইভাবে প্ল্যান করেছি। সো এই নোটবুক গুলো আপনাদের কাছে আমি দিয়ে দিব। আমি আশা করি যে আপনারা এটা প্র্যাকটিস করবেন এবং প্র্যাকটিস করলে আপনারা আসলে মানে ভালো হতে পারবেন এই মানে মেশিন লার্নিং এর, এবং খুবই এফিশিয়েন্টলি কাজ করতে পারবেন। আর প্র্যাকটিস না করলে, ট্রুলি বলছি, প্র্যাকটিস না করলে আসলে আপনাদের খুব যে একটা কাজে আসবে তা আমি বিশ্বাস করি না। ঠিক আছে, এটা খুব একটা কাজে আসবে বলে আমি বিশ্বাস করি না। এখন খেয়াল করেন, আমরা রিগ্রেশন প্রবলেমটা কি সেটা আমরা বোঝার চেষ্টা করব, ঠিক আছে? তো এখন আমরা আসি, ওকে আচ্ছা এইটা আমরা এত এখানে রেখেছি কেন? আমরা এটা যেখানে অ্যাকচুয়ালি ও সরি, ওকে, নো প্রবলেম। দেখেন আমরা যে রিগ্রেশন প্রবলেম অ্যান্ড ইভালুয়েশন মেট্রিক, আমি এটার নাম দিলাম। এটার মানে হলো আমরা এখন কাজ করব কি নিয়ে বললাম, রিগ্রেশন, তাই না? তাহলে আমাদের আউটকাম ভেরিয়েবল কি হবে, নিউমেরিক না ক্যাটাগরিক্যাল? নিউমেরিক ওকে, এখন আমরা যে অ্যালগোরিদম গুলো ট্রেন করাবো তা আমাদেরকে জানতে হবে না তার পারফরমেন্স কেমন, হুম সেটা আমরা মেজার করতে পারি এই কয়েকটা মেট্রিক আছে। দেখেন, একটাকে বলে মিন স্কোয়ার্ড এরর, রুট মিন স্কোয়ার্ড এরর, তারপরে মিন অ্যাবসলিউট এরর, আর আর স্কোয়ার্ড, অ্যাডজাস্টেড আর স্কোয়ার্ড, মিন অ্যাবসলিউট পার্সেন্টেজ অর এমপিই। এখানে প্রত্যেকটা সংক্ষিপ্ত রূপ আছে। এখন কোনটা কিভাবে কাজ করে এটা আমরা এখন শিখবো। এটা এই মানে খেতাবি সংজ্ঞা আমার পড়ে আমার মাথা নষ্ট করা দরকার নেই, কিভাবে কাজ করে সেটা আমি বুঝবো। এখন হোয়াট ইজ লিনিয়ার রিগ্রেশন? সো সিম্পল। এখানে আমাদের একটা one variable denoted x is regarded as predictor, right? or independent variable, এটাকে আবার বলে ইনপুট ভ্যারিয়েবল বা হচ্ছে এক্সপ্লানেটরি ভ্যারিয়েবল, ঠিক আছে? আর আমরা যদি y কে বলি এটাকে কি কি বোঝায়, রেসপন্স, আউটকাম আউটকাম বা আউটপুট ভ্যারিয়েবল। ইন শর্ট, অ্যালগোরিদমস দ্যাট লার্ন হাউ টু মানে এখানে দেখেন হাউ আউটপুট মানে y ডিপেন্ডস অন ইনপুট। বুঝাইতে পারছি? জি ভাই। এখন আমি একটা কথা বলি, আমরা ধরেন প্রেডিক্ট করতেছি যে একজনের ক্যালোরি বার্ন প্রেডিকশন কেমন হইতে পারে, ঠিক আছে? আমরা এটা ধরেন প্রেডিক্ট করতেছি, কিন্তু আমি কিন্তু বলতে পারি না। আমরা প্রিভিয়াস নোটে দেখলাম না যে তার বডি টেম্পারেচার বা এরকম আরো কয়েকটা ফ্যাক্টর আছে, জি আমরা প্রেডিক্ট করতে পারি, কিন্তু এখানে কিন্তু আমি বলতে পারছি না যে কোন ফ্যাক্টরটা দায়ী। পারছি? না। ওকে, কোন ফ্যাক্টরটা দায়ী যদি আমরা এই ধরনের মানে মডেল বিল্ড করি তাহলে ওইটাকে বলে এক্সপ্লেনেবল মডেলিং। কিন্তু আমরা এখানে যে কাজটা করছি সেটাকে বলে প্রেডিক্টিভ মডেলিং। মানে আমাদের এটা কাজ করছি কি নিয়ে, প্রেডিক্টিভ শুধু অ্যানালিটিক্স। predict করতে আমি পারে। এটা ফেরত যাব, আদারওয়াইজ আমি বুঝাইতে পারবো না ভালো করে। আমরা এখানে এইটা একটু খেয়াল করেন,
আমরা এখানে ফেরত আসি। এখানে আমি প্রেডিক্ট করলাম লেটস সে এখানে আমাদের রিয়েল ভ্যালু কত আছে 231, তাই না? তো ধরেন আমাদের অ্যালগোরিদম প্রেডিক্ট করেছে 230, তাহলে এখানে আমাদের রিয়েল ভ্যালু ছিল 231 আর প্রেডিক্ট করেছে কত? 203 230 তাইলে আমরা যদি বিয়োগ করি কত পাই? 1। 1 এটাকে আমরা বলি হচ্ছে এরর বা রেজিডিউল। ওকে, এখন আমার কথা ওইটা না, আমার কথা হলো যে আমার অ্যালগোরিদম প্রেডিক্ট করেছে লেটস সে ধরেন 230। হ্যাঁ, তাইলে এই যে ধরেন আমি এটা প্রেডিক্ট করতেছি, কিন্তু এখানে তো ফ্যাক্টর গুলো আছে, তাই না? এখানে কি বলতে পারবো যে 230 হওয়ার কারণ কোন ফ্যাক্টরটা? সেটা আমরা না। বলতে পারছি না। পারছি না। না। এই জন্য এই ধরনের মডেলিং কে বলে হচ্ছে আপনার প্রেডিক্টিভ মডেলিং। কিন্তু যদি আমি বলতে পারতাম যে লেটস সে এখানে হচ্ছে আমি প্রেডিক্ট করেছি 220, তাহলে দেয়ার ইজ আ বিগ ডিফারেন্স অর ভেরিয়েশন, তাই না? তার মানে জি। এই যে ভেরিয়েশনটা আছে, এই ভেরিয়েশনটার জন্য আমরা কোন কোন ফ্যাক্টর দায়ী, যদি আমি সেগুলো বের করি তাহলে ওই ওই ধরনের মডেলিং কে আমরা বলি এক্সপ্লেনেবল মডেলিং। ওকে ওকে ওকে, যেমন আমরা লজিস্টিক রিগ্রেশন ব্যবহার করে যদি আমরা বলি যে ধরেন ফ্যাক্টরস অ্যাসোসিয়েটেড উইথ কার্ডিওভাস্কুলার ডিজিজ, আমরা কিন্তু তখন বলি যে এই ফ্যাক্টরটা কি আছে আপনার অ্যাসোসিয়েটেড, তাই না? ওই যে অর রেশিও আমরা কি করি ইউজ করি। কিন্তু আমরা কিন্তু এই ক্ষেত্রে মানে আমরা এখন যে মেশিন লার্নিং শিখছি এটা কিন্তু প্রেডিক্টিভ মডেলিং। বুঝতে পারছি? জি ভাই। এখন y ইকুয়াল f অফ x, মানে এটা লিনিয়ার ইকুয়েশনটা কি? y ইকুয়াল mx প্লাস g, আমরা নিশ্চয়ই জানি যে এখানে m যেটা সেটাকে আমরা বলি স্লোপ, তাই না? আর x যেটা সেটা আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, y হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তাহলে c কে আমরা কি বলি? কোএফিসিয়েন্ট অফ দ্য লাইন। এখন আমরা এটাকে কিভাবে ক্যালকুলেট করি? আমাদের কি মনে আছে যে কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর ইন্টারমিডিয়েট আমরা পড়েছিলাম, ঠিক আছে? তো সেটা হচ্ছে m ইজ ইকুয়াল y মাইনাস y2 মাইনাস y1 ডিভাইড বাই x2 মাইনাস x1। এটাকে আমরা বলি হচ্ছে উপরে যেটা আমরা জানি যে y কে কোটি, এটা মানে ইয়ে করা হয়, ডিনোট করি বা আমরা বলি। তো সিম্পলি আমরা এভাবে y2 মাইনাস y1 x2 মাইনাস x1 m কিভাবে ক্যালকুলেট হয় এটা জানতে হবে। ক্যালকুলেট করবে পাইথন, আমি না। আর স্লোপ কিভাবে ক্যালকুলেট করে? খুব সিম্পল, এখানে এই যে আর টা দেখতে পাচ্ছেন এটা হলো কোরিলেশন, মানে কোরিলেশন বিটুইন টু ভ্যারিয়েবলস। ইট ক্যান বি মানে এটা এই কোরিলেশনটা আপনার 0 থেকে 1 রেঞ্জে হতে পারে, পজিটিভ বা নেগেটিভ হতে পারে। এটা হচ্ছে আমাদের মানে কোরিলেশনের ক্যালকুলেট, সরি, কিভাবে আমরা এমটা বের করব এম। এখন আমরা আসি যে এখানে আরেকটা জিনিস রয়ে গেছে সি, এটাকে আমরা বলি কোএফিসিয়েন্ট, বা এখানে দেখেন কোএফিসিয়েন্ট অফ দ্য লাইন। এখন সি এটা এই যে ইন্টারসেপ্ট, এটা আমরা কিভাবে ক্যালকুলেট করব? সিম্পল, ওয়াই বার মাইনাস এম এক্স বার। ওকে, এটা হচ্ছে লিনিয়ার রিগ্রেশনের কাহিনী। এই লিনিয়ার রিগ্রেশনের ইকুয়েশন মেইনলি হচ্ছে এইটা, এই যে এইটা। ওকে, এবং এখানে আমি প্রত্যেকটা ভ্যারিয়েবল কিভাবে ক্যালকুলেট হয় সেটা আমি এখানে দেখিয়েছি, এই যে। ওকে, এই যে, নাথিং এলস। এখন আমরা আসি মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন। এখন বলেন তো, এখানে আমি বলেছি লিনিয়ার রিগ্রেশন মানে একটা কি আছে আউটপুট ভ্যারিয়েবল, একটা ইনপুট ভ্যারিয়েবল। তাহলে মাল্টিপল রিগ্রেশনের বেলায় কি হবে? ডিপেন্ডেন্ট একটা থাকবে বাট ইন্ডিপেন্ডেন্ট ইয়েস, এই যে এখানে খুব সিম্পল। ওকে, এখন আমরা এইটা কিছু কাজ করা শিখবো। তো এখন আমি সিমিলার লাইব্রেরি গুলো ইম্পোর্ট করেছি, আর এখানে আমি একটা ডামি ডেটা সেট আপনাদের জন্য ক্যালকুলেট করেছি। এটাকে বলি আমরা টাপল, মানে এটা হলো এক্স ভ্যালু শুরুটা, এটা হলো এক্স আর পর একটা ওয়াই, এই জন্য আমি এখানে লিখেছি এক্স অ্যান্ড ওয়াই। তাইলে এখানে এটা হলো প্রথম অবজারভেশন, দ্বিতীয় অবজারভেশন, তৃতীয়। তো এইভাবে আমি একটা অবজারভেশন ক্রিয়েট করেছি এক্স অ্যান্ড ওয়াই ভ্যালু দিয়ে। দেন আমি এটা একটা ডেটা ফ্রেম ক্রিয়েট করেছি, পিডি ডট ডেটা ফ্রেম। তো আমি এখানে আসলে কিছু কমেন্ট লিখি, জেনারেট ডামি ডেটা, ওকে। আর এখানে আমরা কি করলাম, এখানে আসলে আমরা একটা ডেটা ফ্রেম ক্রিয়েট করেছি, ক্রিয়েট ডেটা ফ্রেম। ডেটা ফ্রেম কিভাবে ক্রিয়েট করে, যে পিডি আছে ডেটা ফ্রেম, এগুলো আমরা শিখেছি। কোন জায়গা থেকে ডেটা ফ্রেম ক্রিয়েট করবে? এই যে এটা থেকে। এটা একটা লিস্ট অফ টাপলস, এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশে স্কোয়ার ব্র্যাকেট আছে, তার মানে কি এই যে স্কোয়ার ব্র্যাকেট, এটাকে আমরা বলি লিস্ট অফ টাপলস। ওকে, তাহলে এটা আমাদের কোন জায়গা থেকে ডেটা ফ্রেম তৈরি করবে? এক্স এন্ড ওয়াই, রাইট? কলামগুলোর নাম কি হবে? শুরুতে যেটা, এটা হচ্ছে আমাদের এক্স, আর পরেরটা অ্যাকচুয়ালি ওয়াই। তো আমি এটা ওয়াই ট্রু কেন দিলাম? কারণ আমাদের এইটার উপর ভিত্তি করে একটা প্রেডিকশন হবে, তাই না? সেই জন্য আমি এটাকে ওয়াই ট্রু লিখলাম। ওকে, দ্যাটস ইট। এখানে আপনারা বলেন তো যে এখানে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কোনটা বলছি? এক্স।
X Then তো আমরা এখানে কাজ করছি সিঙ্গেল ভ্যারিয়েবল নিয়ে, কিন্তু আমাদের রিয়েল প্রবলেম গুলো এভাবে থাকবে না। কিন্তু আপনি যদি এইভাবে এই মানে না বোঝেন ছোট ছোট ডেটা দিয়ে, তাহলে আসলে সত্য কথা বলতে কোনো কাজে আসবে না। এই জন্য আমি এভাবে দেখানোর চেষ্টা করছি। তাহলে এখানে একটা ডিপেন্ডেন্ট, একটা ইন্ডিপেন্ডেন্ট। এখন আমরা আসি যে শুরুতে আমরা এম ক্যালকুলেট করব। এম মানে এম কিভাবে আসে ক্যালকুলেট করব। তাহলে কি, এস ওয়াই বাই এস এক্স। এস মানে কি বুঝাইছি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ ওয়াই, মানে কোনটা, এটা, তাই তো। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এক্স, তাহলে এস এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি সেটা আমার ক্যালকুলেট করতে হবে। আর কি ক্যালকুলেট করতে হবে, কোরিলেশন মানে আর। এখন খেয়াল করেন, শুরুতে আমাদের কি করতে হবে, কোরিলেশন ক্যালকুলেট করতে হবে। কার কোরিলেশন, X এক্স এন্ড ওয়াই, X and Y এক্স এন্ড ওয়াই। তাহলে আমরা এক্স এখানে ডেটা এক্স ডট কোর মানে কোরিলেশন ডেটা ওয়াই ক্যালকুলেট করেছি। তাহলে এদের মধ্যে কোরিলেশন কেমন আছে দেখেন তো, 97%। এখন আমরা এক্স এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেট করব, কত, 3.02। ওয়াই এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত, 3.62। এখন আমরা এটা ক্যালকুলেট করে ফেলবো, এম ইকুয়াল আর ইন্টু এস ওয়াই বাই এস এক্স। এই যে দেখেন, এটা হলো আমাদের কি, তো এই সর্বপ্রথম আর, এই যে আর, তাই না, আর বের হলো। এরপরে আমাদের কি, এস ওয়াই বাই এস এক্স করলাম প্রিন্টেন। তাহলে এখানে এম এর মান কত বের হয়েছে, 1.15। এই এম কে আমরা কি বলি, স্লোপ অফ দ্য লাইন। ওকে, এখন আমরা আসি ইন্টারসেপ্ট কিভাবে ক্যালকুলেট করবো। মানে হচ্ছে সি ইকুয়াল ওয়াই বার মাইনাস এম এক্স বার, মানে এই বার মানে কিন্তু মিন, মানে কি Mean. গড়। ঠিক আছে, এগুলা আমরা যারা ইন্টারমিডিয়েট পড়ে আসি তাদেরই জানার কথা। এখন আমরা আসি, তাহলে ওয়াই বার কিভাবে ক্যালকুলেট করব, সিম্পল, ডেটা ওয়াই ট্রু ডট মিন। তাহলে এখানে মিন কত, 6.5। এখন আমরা আসি মাইনাস করবো, সেটা পরের হিসাব, কিন্তু আমার এম কিন্তু আগে এখানে ক্যালকুলেট করা আছে, তাই না। এই যে এম, আমার এম এর 1.5 দরকার নাই, আমার কনসার্ন এখন এক্স বার। তাহলে এক্স বার কত, ডেটা এক্স মিন ক্যালকুলেট করলাম। এখন আমরা এটা ফর্মুলা, সি ইকুয়াল কি 6.5। 6.5 কি, ওয়াই এর বার করলাম। এম, এম কত, আমি এম কিন্তু আগে এখানে ক্যালকুলেট করে আসি, রাইট। এম, সেই এমটা আমি এখানে দিব ইনটু 4.5, এই যে 4.5। তাহলে এখানে কি বের হলো দেখেন, 1.3, তাই না। ওকে, তাহলে আমাদের লিনিয়ার ইকুয়েশন কি ছিল, y ইকুয়াল mx প্লাস c। তাইলে এখান থেকে কি কি বের করছি, m আর c বের করা শেষ, y আছে এবং x আছে, রাইট। এখন আমরা কি ইকুয়েশন শিখবো, খেয়াল করেন। তাহলে খেয়াল করেন তো, এখানে আমাদের ডেটাটা আমরা নিয়ে আসলাম, তাহলে x আমি জানি, y জানি, আমাদের মানে ইকুয়েশনটা এখানে আমরা জানি না। তাহলে কি m, আমি এটা নিয়ে আসি এখানে, এখানে নিয়ে আসি, তাহলে আপনারা বুঝতে পারবেন সুন্দর করে। এখানে যে আমরা ইকুয়েশনটা লিখলাম, সেটা আমাদেরকে এখন বুঝতে হবে। এখন দেখেন, আমি আপনাদেরকে এই ইকুয়েশনটা এখানে নিয়ে এসে দেখাই। এই যে এবার 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 বলেন তো, আচ্ছা ইকুয়েশনটা এখানে না দিয়ে আমার ঠিক হয়নি, শিট। আমরা কি অন্য কোথাও চলে গেছি, হ্যাঁ অন্য কোথাও চলে গেছি, সমস্যা নাই, কোনো প্রবলেম নাই। আমরা পেছনে ফেরত যাই। এই যে এটা আমি বাদ দিয়ে এই ইকুয়েশনটার নিচে আমরা লিখবো, খেয়াল করেন বোঝানোর জন্য। তাহলে এখন আমাদের ইকুয়েশনটা কি ছিল, ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি। তাহলে এই ওয়াই মানে কি, প্রেডিকশন, বুঝতে পারছেন। এই জন্য আমি কি লিখছি, ওয়াই ইকুয়াল ওয়াই প্রেড, হ্যাঁ। এম আমরা ক্যালকুলেট করেছি না, এম, জি ভাই এক্স টা কত, আমি ধরেন এখানে লেখছে এক্স কত, আমি এই এক্স এর ওয়ান, এই যে এই ওয়ান এর জন্য এই ওয়াই এর কত আছে 3, তাই না। এইটা আমি প্রেডিক্ট করতে চাই যে ওয়াই এখানে ট্রু 3, কিন্তু আমার ইকুয়েশন কত প্রেডিক্ট করে। আর সি কিন্তু অলরেডি আমি ক্যালকুলেট করেছি। এখানে দেখেন তো আমার ওয়াই এর মান কত, 3, কিন্তু আমার প্রেডিক্ট করছে কত, 2.45। 5 আচ্ছা ধরেন ওয়াই হচ্ছে আমার এখানে কত, এক্স হচ্ছে কত, 0, তাহলে আমার এখানে প্রেডিক্ট করছে কত, 1.29।
কিন্তু আমার এখানে ওয়াই এর ট্রু কত 1, ঠিক আছে। আবার রিপিট করছি, আপনি এখানে এক্স এর মান চেঞ্জ করেন, লেটস সে এক্স এর মান আমি 3 দিলাম আর ওয়াই এর মান কত আছে এখানে 5, তাহলে এক্স এর মান 3 দিলাম, তাহলে ওয়াই এর মান আছে 5 কিন্তু প্রেডিক্ট করলো কত 4.76 4.5। এই যে আমি আপনাদেরকে এটা বলা ছিল বাই হ্যান্ড, এই যে লিনিয়ার ইকুয়েশনটা আমরা এখানে দেখাইলাম বা এখানে আমরা দেখলাম, এইটা অ্যালগোরিদম যখন কাজ করবে আপনি যদি এটা বোঝেন তাহলে ওই অ্যালগোরিদমটা ফিল করা কি সহজ হবে না? ওকে, হ্যাঁ সত্য কথা বলতে আমাদের যারা ডেটা সায়েন্স পড়ান মুরব্বী যারা আছেন তারা এগুলো কেয়ার করেন না। হ্যাঁ এখানে আমাদের লাবণী আপু শুধু এক্সপেরিয়েন্স নিয়েছে এরকম, আর কেউ নিয়েছেন কিনা জানি না। আমাদের দেশে যারা ডেটা সায়েন্সে মাস্টার্স করাচ্ছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়, হ্যাঁ আসলেই তারা এই ব্যাপারগুলো কেয়ার করে না। তারা মনে করে যে আমি ডিগ্রি দিতে আসছি, ডিগ্রি দিয়ে চলে যায়। এখন আমরা আসি যে আমরা এখানে একটা কলাম ক্রিয়েট করব ওয়াই প্রেডিকশন। তো সিম্পল, আমরা জানি যে কিভাবে কলাম ক্রিয়েট করতে হয়। প্রথমে আমরা একটা কলামের নাম দিব ডেটা ওয়াই প্রেড। হ্যাঁ এখন এম ইকুয়াল মানে ইনটু এক্স, এক্সটা কি ডেটা এক্স তাই না, প্লাস সি, সি আমরা ক্যালকুলেট করে আসছি না উপরে মনে আছে এই যে সি। ওকে, 1.3 তাইলে এখানে আমাদের চলে আসবে আমার এই যে আমাদের ডেটাটা ওয়াই প্রেডিকশন চলে আসছে। এখন খেয়াল করেন এখানে এক্স এর মান যখন 0 ওয়াই এর মান তখন 1 তাই না, কিন্তু আমাদের এই ইকুয়েশন প্রেডিক্ট করেছে কত 1.29। 1.2 ওকে, এখন আমরা এইটা ওই যে আপনারা বিভিন্ন গ্রাফ দেখেন না যে মানে লিনিয়ার ইকুয়েশন আছে কিনা বা লিনিয়ার রিলেশনশিপ আছে কিনা দেখি না আমরা, সেটা আমরা শিখবো কিভাবে। খুব সিম্পল, তো শুরুতে আমি ফিগার সাইজ, এই যে আমি ম্যাটপ্লটলিব মানে এখানে ইয়ে করে আসছি না ম্যাটপ্লটলিব, এই যে দেখেন ম্যাটপ্লটলিব, এটা দিয়ে আমরা এখন প্লট করব। কিভাবে প্লট করা যায় খেয়াল করেন, পিএলটি ডট ফিগার, এরপরে আমি একটা সাইজ পাস করেছি ফিক্স সাইজ, এখানে একটা টাপল পাস করতে হবে 12/8 আমি ফিগার সাইজ দিয়েছি। পিএলটি ডট স্ক্যাটার, তার মানে আমি কোন ধরনের প্লট চাচ্ছি, স্ক্যাটার প্লট তাই না। এখন আমরা আসি ডেটা মানে এক্স অ্যাক্সিস বরাবর কে যাবে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মনে আছে, তাহলে হচ্ছে ডেটা এক্স পাস করলাম, আর এখানে ওয়াই অ্যাক্সিস বরাবর কে যাবে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ওকে, আর আর পরেরটা কিছুই না, পিএলটি ডট এক্স লেভেল মানে এক্স লেভেল কি হবে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এটার ফন্ট সাইজ কত আমি জাস্ট সেটা পাস করেছি, এই যে এটা ফন্ট সাইজ হবে মানে কত 16, তারপরে এটা ফন্ট সাইজ 16 সিমিলার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। পিএলটি ডট শো মানে হচ্ছে এটা না দিলে কি হয় আমি একটু দেখাই, না দিলে এখানে একটা দেখাবে এই যে এরকম একটা মেসেজ আসবে, আর পিএলটি ডট শো মানে হচ্ছে এই প্লটটা শো করবে আপনার এখানে। তো আমি আসলে এই প্লটটা একটু ছোট করি, এটা আমার কাছে খুবই বড় লাগতেছে 10/6। ওকে, এই যে এইটা হচ্ছে প্লট। তাহলে আপনারা বলেন তো যে এই যে আমাদের এই দুইটা ভ্যারিয়েবলের মধ্যে কোন ধরনের রিলেশনশিপ আছে দেখেন। এটা লিনিয়ার কি, এইটা যদি বাড়ে এটাও তো বাড়তেছে তাই না, জি তার মানে এখানে একটা পজিটিভ রিলেশনশিপ আছে, এটা কি আমরা লক্ষ্য করছি। হ্যাঁ ওকে, এখন আমরা আসি, এখানে কিন্তু আমি ওয়াই ট্রু প্লট করেছিলাম, এই যে ওয়াই ট্রু, এই যে ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট তাই না। এখানে সেম প্লটটা আমরা কি করব, পিএলটি ডট স্ক্যাটার দেখেন এখানে আমি ইয়ে করেছি, হ্যাঁ, আর পিএলটি ডট প্লট আমি এখানে আরেকটা মানে জাস্ট এই যে প্লট মানে লাইন প্লট, এটা বুঝতে পারছেন এই প্লট ফাংশনটা কি করে লাইন প্লট করে। তো আমি এখানে সিমিলার, এখানে দেখেন এটা ছিল আমাদের প্রথম ইয়াটা, এখানে কিন্তু ছিল আমার ওয়াই ট্রু। এখন আমি চাচ্ছি যে এখানে একটা লাইন তৈরি করবে, সেটাকে আমি এক্স ভার্সেস ওয়াই প্রেড মানে ওয়াই প্রেডিকশন যেটা, সেটা আমি এখানে মানে ইয়ে করতে চাচ্ছি, এবং লাইনটা দেখেন কি লিনিয়ার না, লাইনটা কিন্তু আমার লিনিয়ার আসছে, তো আমি এটা 10/6 করে দিই 10/6। হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ এখানে হচ্ছে প্রেডিক্টিভ ভ্যালু যেটা আছে কমেন্ট করা এটার মধ্যে ভাইয়া, আচ্ছা হ্যাঁ এখন ঠিক আছে আমরা এখানে ভাইয়া। প্লট আচ্ছা Y2 হবে না তো, ওয়াই প্লেট হবে না স্ক্যাটারে? না, আমাদের এই প্লটটাতে কি প্রেডিক্টিভ লিখেছি ভ্যালু না? এখানে কি করেছি ওয়াই ট্রু, এই যে এক্স ওয়াই ট্রু সেম। আমি এখন চাচ্ছি এক্স এর সাথে ওয়াই প্রেডিকশনের সম্পর্কটা কেমন, সেজন্য প্লটের মধ্যে প্রেডিকশন পাস করেছি। ওকে,
তাহলে এখানে লাইনটা আসছে না, এই যে লাইন, এটাকে বলে আমরা রিগ্রেশন লাইন। ওকে, জি এখন এই যে আমরা y ইকুয়াল mx প্লাস c দিয়ে কি করলাম, মানে প্রেডিকশন করলাম, তাই না? হুম, আমার এই প্রেডিকশনটা কতটুকু কারেক্ট, মানে আমার এটা এখন কি করতে হবে, মানে ইভালুয়েশন মেট্রিক গুলা ব্যবহার করে আমার অ্যালগোরিদমের পারফরমেন্সটা বুঝতে হবে। আপনারা কি আমার কথা বুঝতেছেন? জি জি ভাই। আমাদের কি এখানে অ্যালগোরিদমটা কারেক্টলি সবকিছু প্রেডিক্ট করেছে? করেনি। হুম, করেনি, কিন্তু এখানে ছিল 1, প্রেডিক্ট হুম, করেছে 1.29, তাইলে এখানে সে কি বেশি প্রেডিক্ট করেছে না? হুম, তাইলে এটা আমাদের কি এরর না? জি এখন এররের পরিমাণটা কত সেটা আমি ক্যালকুলেট করতে চাই। তা এরর ক্যালকুলেট করতে হলে ট্রু ভ্যালু থেকে প্রেডিকশন ভ্যালু বাদ দিতে হয়। কি বললাম? ট্রু ভ্যালু থেকে প্রেডিকশনটা ওকে, বাদ। তাহলে আমি এখানে একটা কলাম ক্রিয়েট করছি যার নাম দিচ্ছি এরর, আর এটা বাদ দেবো কি থেকে, এই যে ওয়াই ট্রু থেকে ওয়াই মানে ওয়াই প্রেডিকশন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হলো আমাদের এরর, আসছে না? তো এখানে এরর এটার কত, এই যে এটার এরর পাইছি না? হুম, এখন আমরা ট্রু ভ্যালু কোনটা আর প্রেডিকশন কোনটা আমি জাস্ট এখানে ইয়ে করেছি, ট্রু হচ্ছে ওয়াই ট্রু, তাই না? আর প্রেডিকশন হচ্ছে ওয়াই ওয়াই প্রেড। আমি জাস্ট এটা ভ্যারিয়েবলে ইয়ে করলাম। এখন আমি হচ্ছে এই আপনাদেরকে পার্ট বাই পার্ট দেখাবো যে আর স্কোয়ার কিভাবে ক্যালকুলেট করে, অ্যাডজাস্টেড আর স্কোয়ার, ইন্টারপ্রিটেশন কি ইত্যাদি। তো আর স্কোয়ার হচ্ছে 1 = SSR, দেখতে পাচ্ছেন, মানে এটা আমাদের ক্যালকুলেট করার জন্য আমরা এখন একটা লাইব্রেরি ইউজ করব। এখন এই এই আর যখন আমরা ক্যালকুলেট করব, আর অ্যাকচুয়ালি আর স্কোয়ার এইটা কিভাবে আমরা ইয়া করব, মানে ইন্টারপ্রেট করব। দেখেন, যদি আমাদের আর স্কোর গ্রেটার দেন কত হয়, 0.9, তার মানে হলো আপনার কি বলে প্রেডিকশনটা হচ্ছে 90%, 90%, তার মানে আমাদের এই প্রেডিকশনটা গুড, মানে আমাদের এই মডেলটা ভালো রেজাল্ট প্রোভাইড করেছে। যদি 1 দেয় তার মানে পারফেক্ট মডেল। আই মিন, আমি বলতে চাচ্ছি যে এখানে আমাদের 100% ট্রু প্রেডিকশন দিয়েছে। আর যদি মানে 50% হয় তাহলে আমরা এটাকে বলবো ব্যাড মডেল, আর 0 হলে তো কোনো কথাই নাই। ঠিক আছে, এখন আমরা এই ম্যাট্রিক্স গুলা কই পাবো? এটা হচ্ছে আমাদেরকে সাইকিট লার্ন অ্যালগোরিদম, মানে যে প্যাকেজটা আছে সেটা আমাদেরকে প্রোভাইড করবে। তো এটা আমরা কই পাবো? সিম্পল, ফ্রম sklearn মানে সাইকিট লার্ন ইম্পোর্ট মেট্রিক্স। এই মেট্রিক্স এর ভেতরেই আমরা সবকিছু পাবো। তো আমরা এখানে কি মানে ইয়া করে আসছি না, ট্রু ভ্যালু আর কি প্রেডিকশন ভ্যালু। এখন এই দুইটা ব্যবহার করে আমরা বিভিন্ন বিভিন্ন মেট্রিক আমরা ক্যালকুলেট করব। তো খেয়াল করেন, ফ্রম sklearn ইম্পোর্ট মেট্রিক্স। এখন আমরা কি করব, আমাদের মানে কাজ কি, ওই ক্যালকুলেট। দুইটা এই যে ক্যালকুলেট করতে হবে। হ্যাঁ, ক্যালকুলেট, এখানে আমি এখানে ভুল লিখেছি, এটা অ্যাকচুয়ালি আর স্কোয়ার, R2 হবে। হ্যাঁ, হ্যাঁ, R2 ইউজিং সাইকিট লার্ন। তো কিভাবে এটা ক্যালকুলেট করব, খেয়াল করেন, মেট্রিক্স ডট R2 একটা ফাংশন, শুরুতে ট্রু ভ্যালু, তারপরে প্রেডিকশন ভ্যালু, এরপরে আমাদেরকে এটা ক্যালকুলেট মানে আমাদেরকে কি করবে, আর স্কোয়ার বা আর টু দিয়ে দিবে। এটা কত দিয়েছে? 0.95। 0.95 তাহলে আমরা ইন্টারপ্রিটেশনে কি বলতে পারি? ইটস এ গুড গুড মডেল। মডেল। ওকে, এরপর হচ্ছে অ্যাবসলিউট এরর। অ্যাবসলিউট এরর মানে সিম্পল, এখানে আমরা কি করেছি, এখানে যে এররটা আসছে, খেয়াল করেন, এই যে এররটা আসছে না, আমরা এটাকে যদি মডুলাস করে দিই তাহলে আমাদের এটা মানে সবগুলা পজিটিভ হয়ে যাবে না? জি বলেন। হুম, হ্যাঁ, এটাকে বলে আমরা অ্যাবসলিউট এরর। তাহলে অ্যাবসলিউট এরর কি, এই যে দেখেন, ওয়াই টি মানে ওয়াই ট্রু ভ্যালু, আর ওয়াই পি মানে ওয়াই প্রেডিক্টেড ভ্যালু। অ্যাবসলিউট এরর কিভাবে ক্যালকুলেট করে? সিম্পল, এই যে ওয়াই ট্রু মাইনাস ওয়াই পি, এইটার আপনার মিন ক্যালকুলেট করলে যেটা আসবে সেটাকে আমরা বলি হচ্ছে অ্যাবসলিউট এরর। কিভাবে আমরা এটা ক্যালকুলেট করব? এনবি এবিএস, এবিএস মানে অ্যাবসলিউট এরর। দেন আমি জাস্ট এখানে এররটা পাস করব, এখানে আমি জাস্ট কি করব, মিন কল করব, তাহলে আমাদের এটা কি আসবে? অ্যাবসলিউট এরর। ঠিক আছে, ওকে। ভাই আচ্ছা, তাহলে অ্যাবসলিউট এররটা হচ্ছে আমাদের যে এরর হচ্ছে ওর মিনটা যেটা সেটা মিন হচ্ছে না, absolute। আমি এখানে ভুল লিখেছি, এটা মিন হবে না, শুধু এরর। এই যে এইটা এইটা হলো আমাদের অ্যাবসলিউট এরর, বুঝাইতে পারছি? অ্যাবসলিউট, এখানে আমি এবিএস কল করেছি এররের পাশে, তাই না? তাহলে এটাকে যখন আমি ইয়ে করলাম, মানে হচ্ছে যে আপনার কি বলে এবিএস করলাম অ্যাবসলিউট, তখন আমাদের এখানে দেখেন নেগেটিভ গুলো চলে গেছে, যায়নি? এই যে, হুম, হ্যাঁ, তার মানে এইটাকে বলে আমরা অ্যাবসলিউট এরর।
ওকে, এখন আমরা আসি মিন অ্যাবসলিউট এরর। এইবার আমরা মিন ক্যালকুলেট করব, বুঝাতে পারছি? জি ওকে, এটা আমরা দুই ভাবে করতে পারি। এক, আমরা নামপাইয়ের অ্যাবসলিউট এরর এটা ব্যবহার করে করতে পারি নামপাই, এই যে দেখেন, অথবা সাইকিট লার্নের ম্যাট্রিক্স যখন আমরা কল করব মিন অ্যাবসলিউট এরর ফাংশনটাই আছে, তাহলে এই ফাংশনের প্রথমে কি পাস করব, ট্রু, আর একটা প্রেডিকশন। এই দুইভাবে আমরা ক্যালকুলেট করতে পারি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মিন অ্যাবসলিউট এররটা মানে কত আসছে, 0.61। মিন স্কোয়ার্ড এরর, এখানে আপনারা বুঝতে এটাকে বলে, এটা হলো MAE, এটাকে বলে MSE। খুব সিম্পল। এটাকে আমরা এই যে ইয়েটা বের করলাম, খেয়াল করেন এখানে বের করেছি কি, মিন অ্যাবসলিউট এরর, আর এখানে কি বললো, মিন স্কোয়ার্ড এরর। তাহলে কাজটা কি হবে, জাস্ট আমরা স্কোয়ার করে দিব না? ওকে, তো এখানে এই যে এটা হলো অ্যাবসলিউট এরর, এই যে দেখেন অ্যাবসলিউট এরর, আমি এটা এই এরর ব্যবহার করে অ্যাবসলিউট এরর ক্যালকুলেট করেছি, এই যে NP অ্যাবসলিউট এরর, এটা হলো অ্যাবসলিউট এরর। তাহলে এইটাকে যদি যখন আমি স্কোয়ার করে দেবো, এই যে দেখেন স্কোয়ার এরর, তাহলে আমাদের এটা কি, স্কোয়ার এরর চলে আসলো, এই যে দেখেন স্কোয়ার এরর চলে আসছে, এটাকে আমি জাস্ট স্কোয়ার করছি। এখন আমি এটাকে মিন ক্যালকুলেট করব, এই যে এইটা হলো আমাদের মিন মিন স্কোয়ার্ড এরর। এই যে আমি এত কাজ করলাম, এটা না করে আমার করার দরকার নাই, আমি ডিরেক্টলি ম্যাট্রিক্স মিন স্কোয়ার্ড এরর এই ফাংশনটা কল করে y প্রেড পাস করলে সিমিলার রেজাল্ট দিবে। কিন্তু আমি কেন আপনাদেরকে এটা দেখালাম, পার্ট বাই পার্ট কিভাবে কাজ করে এই ফাংশনটা, সেটাও তো আমাদের বুঝতে হবে, তাই না? না বুঝলে তো আপনি ইন্টারপ্রিটেশন করতে পারবেন না। বুঝাতে পারছি? সিমিলারলি রুট মিন স্কোয়ার্ড এরর, বলেন তো এটার কাজ কি? জাস্ট রুট করে দিব। তো রুট করতে হলে এসকিউআরটি ফাংশন, এনপি এসকিউআরটি, জাস্ট আমরা স্কোয়ার এররটা এখানে পাস করে তার মিন করলে এটাকে আমরা বলি রুট মিন স্কোয়ার্ড এরর। তা আপনি এইভাবে ক্যালকুলেট করবেন না, নিশ্চয়ই ক্যালকুলেট করবেন এই যে ম্যাট্রিক্স মিন স্কোয়ার্ড এরর, ট্রু, তারপরে প্রেডিকশন, এই যে এটা হলো আমাদের মিন স্কোয়ার্ড এরর। এখন এখানে দেখেন যে কম্পেয়ারিং দিস ম্যাট্রিক্স, MAE is the easiest to understand because it's average error, আর MSE টা হচ্ছে আপনার এটা বেশি পপুলার দেন MAE বিকজ MSE পানিশেস লার্জার এরর। মানে হচ্ছে যে MAE যখন আমরা করব, আপনাদের কি মনে আছে যে আমি বলেছিলাম যে মিন ভালনারেবল টু আউটলায়ার্স? জি ওকে, দ্যাটস ওয়াই এখানে MSE পানিশেস লার্জার এরর। ওকে, RMSE ইজ ইভেন মোর পপুলার, অ্যাকচুয়ালি সবচেয়ে বেশি ব্যবহার করা হয় RMSE, মানে রুট মিন স্কোয়ার এরর, এইটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। বুঝতে পারছি আমি? ওকে, এখন আমরা একটা রিয়েল প্রবলেম সলভ করব, ক্যালোরিজ বার্ন প্রেডিকশন ইউজিং মেশিন লার্নিং। ওকে, তো শুরুতে আমি আপনাদেরকে এখানে আরো নতুন কিছু অ্যাড করে দেখাচ্ছি, যে আমরা এখানে যে ভিজুয়ালাইজেশন গুলা করব তার জন্য একটা কালার প্যালেট অ্যাড করব। তো সিম্পলি এখানে আমি নাম পাই, এই যে দেখেন ম্যাটপ্লটলিব, এই দুইটা হলো ভিজুয়ালাইজেশন লাইব্রেরি। SNS.set ফন্ট স্কেল, মানে আমি ফন্ট সাইজ কতটুকু দেখতে চাই, 1.2, বেশ বড়। আর প্যালেট ভেরিডিস, মানে আমার কালার প্যালেটটা আমি একদম গ্লোবালি সেট করে দিলাম, যাতে আমার একবারে আমি করতে পারি। বুঝাতে পারছি? এখন আপনারা আসেন, আমি ডেটাটা ইম্পোর্ট করলাম। এখন আপনারা একটা কথা বলেন তো, এখানে আমাদের যে ডেটাগুলো আছে, এই ডেটার ভিতরে টেক্সট আছে, মেল ফিমেল আছে কিনা? জি কিন্তু আমাদের মেশিন লার্নিং অ্যালগোরিদম গুলোকে টেক্সট বুঝবে না, ওটা হচ্ছে তার মানে আমাদেরকে এটা কি করতে হবে, এনকোডিং, এটাকে বলে ওয়ান হট এনকোডিং। তো আমি সিম্পলি রিপ্লেস মেথডটা ব্যবহার, এখানে যেহেতু একটা আমার ভ্যারিয়েবল এরকম আছে, দ্যাটস ওয়াই আমি সিম্পলি এটা রিপ্লেস করে দিব। তাহলে রিপ্লেস করব কি, মানে জেন্ডারের মেলকে আমি 1 দ্বারা রিপ্লেস করেছি, সরি 0 দ্বারা, আর ফিমেলকে 1 দ্বারা। দ্যাটস ইন প্লেস ট্রু, এটার মানে কি বোঝায়, যে আমি এটা মানে চেঞ্জ করে এই ডেটা সেটের মধ্যে স্টোর করতে চাচ্ছি, দ্যাটস ওয়াই ইন প্লেস ট্রু দিয়েছি। এখানে দেখেন আমাদের এটা চেঞ্জ হয়ে গেছে, হয়েছে না? দেখতে পাচ্ছেন আপনারা? ওকে, এখন আমরা এখান থেকে ইউজার আইডিটা ড্রপ করে দেব। কেন? কারণ এটা আমার আসলে কোনো প্রয়োজন নাই। ওকে, ড্রপ করলাম। তার উপরে আমরা এখানে এই সামারি স্ট্যাটিস্টিক্স ক্যালকুলেট করব, ডেটা ডট ডেসক্রাইব। তখন আমাদের এখানে নিউমেরিক যে ভ্যারিয়েবল গুলো আছে সেগুলার সামারি স্ট্যাটিস্টিক্স আমরা এখানে দেখতে পাচ্ছি, যে এজ যদি আমি দেখি তাহলে বয়স হচ্ছে 42,
অ্যাভারেজ হাইট এত সেন্টিমিটার, ওয়েট এত কেজি, কত ঘন্টা সে মানে ইয়ে করেছে এক্সারসাইজ, হার্ট রেট, বডি টেম্পারেচার অ্যান্ড ক্যালোরিজ গেল। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মিসিং ভ্যালু। তো মিসিং ভ্যালু হ্যান্ডেলিং আমি আজকে শেখাবো না, আমি একটু পরে মানে আমার নেক্সট ক্লাসে আপনাদেরকে দেখাবো। তো এখানে দেখেন জেন্ডারে মিসিং ভ্যালু আছে, তারপরে এখানে এজ, হাইট, এগুলোতে মিসিং ভ্যালু আছে, আছে না? তো এইগুলা আমরা দুইটা কাজ করতে পারি। একটা হলো এই মিসিং ভ্যালুকে কি করতে পারি, বাদ দিয়ে দিতে পারি, ঠিক। আর একটা হলো এই মিসিং ভ্যালুকে আমরা ফিল করতে পারি, মানে পূরণ করে দিতে পারি। কিভাবে? আমি জাস্ট টেকনিকটা অ্যাভারেজ বলবো, আগামীকালকে আমরা শিখবো। এখানে আমরা এই যে হাইট, ওয়েট দেখতে পাচ্ছি, এটা নিউমেরিক ভেরিয়েবল, তাই না? এজ নিউমেরিক ভেরিয়েবল। তাহলে আমরা এটার মিন ক্যালকুলেট করে এটাকে কি করতে পারি, পূর্ণ করে দিতে পারি। কিন্তু এখানে আরেকটা ব্যাপার আছে, জেন্ডার। এইটা কি আমার নিউমেরিক ভেরিয়েবল? না, এটা আমাদের ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল। তাহলে ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল যদি মিসিং থাকে তাহলে কি করে আমরা এটা ইয়া করব, কেউ বলেন মোড তো? ইউজ ইয়েস, মোড মোড। ইউজ মোড ইউজ করব, কারণ মোস্ট ফ্রিকোয়েন্ট ভ্যালু ইউজ করে আমরা এটাকে ইম্পিউট করব। ইম্পিউট মানে কোন, মানে এই মিসিং ভ্যালুকে কি করা, ইম্পিউট করা। ফিল করে। তো এখন আমরা ডেটা ডট ড্রপ এন এ, মানে আমি কি করব বলেন তো, এটার মানে কি বোঝায়? আমি ড্রপ করতেছে হ্যাঁ এন এ ভ্যালুগুলো ড্রপ করে দিয়ে স্টোর করলাম এই ডেটার মধ্যে। এখন আমরা এখানে আমাদের যে, এখন আমি কিছু ভিজুয়ালাইজেশন করব, কারণ আমাদেরকে বুঝতে হবে। হ্যাঁ, তো শুরুতে আমার এই ডেটা সেটে আমি ডেটা ডট হেড, এখানে আমাদের নিউমেরিক ভ্যারিয়েবল কোনগুলা সেগুলো আমি এখানে সিলেক্ট করেছি, এজ, হাইট, ওয়েট, ডিউরেশন, বডি বডি টেম্পারেচার, ক্যালোরি। আপনারা কি বুঝতেছেন আমার কথা সবাই? জি ভাই। তাহলে ডিএফ নিউমেরিক মানে আমি এই নিউমেরিক ভেরিয়েবল গুলো সিলেক্ট করেছি। এরপরে আমি এখানে একটা হিস্টোগ্রাম করে দেখব যে আমার ডেটাটা নর্মালি ডিস্ট্রিবিউটেড কিনা। খেয়াল করেন, ডিএফ নিউমেরিক আমি হিস্ট ফাংশনটা কল করেছি, মানে হিস্টোগ্রাম চাই। এই ফিগারটাতে আমি কয়টা ভেরিয়েবল অ্যাড করেছি দেখেন, 1 2 3 4 5 6 7, তাই না? তাহলে আমার এই ফিগারটা একটু বড় দেখাতে হবে, ঠিক না? এই জন্য ফিক্স সাইজ ইজ ইকুয়াল, এখানে একটা টাপল পাস করব, 20/10 দিয়েছি, মানে একটু বড়। ওকে, এখন আমার এক্স অ্যাক্সিস বরাবর কিন্তু সেম সেম ভ্যালু গুলা যাবে। এই জন্য আমি শেয়ার এক্স ইজ ইকুয়াল ফলস দিয়েছি। শেয়ার এক্স মানে এটা আসলে শেয়ার করবে না, কেন? এখানে আমাদের এজ এর নিচে এক্স অ্যাক্সিস বরাবর এজ এর ভ্যালু মানে ইয়াগুলো আসবে, তাই না? হাইটের বেলায় হাইট, হার্ট রেটের বেলায় হার্ট রেট। তাহলে কি আমি যদি শেয়ার ইকুয়াল ট্রু দিই তাহলে একটা এক্স অ্যাক্সিস শেয়ার করবে, তাহলে সেটাকে আমার মানে ঠিক হবে? হবে না। তেমনি শেয়ার ওয়াই, মানে আমি এই প্রত্যেকটা ভ্যারিয়েবলের জন্য কি ওয়াই একই রাখতে চাই? না, এই জন্য ফলস। লেআউট ইজ ইকুয়াল 3/3। এখন আমরা এখানে দেখি ভ্যারিয়েবল মোট এখানে কয়টা আছে, 3 আর 3 6 আর 1 7। তো 3/3 দিয়েছি, মানে হলো এখানে 3টা রো 3টা কলাম তৈরি হবে 3/3। হ্যাঁ, এখানে কিন্তু আপনাদের এটা বুঝে শুনে দিতে হবে। তাহলে 3 3 কে 9, এখানে ভ্যারিয়েবল 9টা থাকলে কাজ করতো। যদি আপনি এখানে ভ্যারিয়েবল থাকতো 6টা, আপনি মানে লেটস সে ভ্যারিয়েবল এখানে আছে 9টা, কিন্তু আপনি এখানে দিলেন 3/4, কাজ করবে? না, করবে না। এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে এইটা হলো আমাদের ভিজুয়ালাইজেশন। এই যে এখন এইটা কেন দরকার, এই মানে হিস্টোগ্রামটা আমরা দেখে আসলে কুইক লুক একটা বুঝতে পারি। যেমন এখানে হাইট যেটা, এই যে এইটা কিন্তু আমাদের নরমালি ডিস্ট্রিবিউটেড ডেটা, আদারওয়াইজ একটাও নরমালি, এই যে এটাও মানে রাফলি নরমালি ডিস্ট্রিবিউটেড। এটা লেফট স্কিউড, এটা রাইট স্কিউড, এটাও রাইট স্কিউড, এটা রাফলি ধরা যায়। আর এটাকে আমরা বলতে পারি সিমেট্রিক ডিস্ট্রিবিউশন, সরি সিমেট্রিক না, এটা ইউনিফর্ম মানে প্রায় সবগুলা সিমিলার গেছে, তাই না? তো এগুলো আমাদেরকে আসলে এক্সপ্লোর করতে হয়। এই জিনিসটা আরো ডেনসিটি প্লট মানে কার্ভটা আসলে খুব ইজিলি বোঝা যায়। এই জন্য আমি হিস্টের পরিবর্তে এখন এখানে লিখবো প্লট, জাস্ট কাইন্ড ইজ ইকুয়াল কি লিখবো, ডেনসিটি। তাহলেই হয়েছে। এখানে আমাদের একটা আর্গুমেন্ট বেশি পাস করতে হবে, সাব প্লটস ইজ ইকুয়াল ট্রু, আর কিছুই না। পাস করলে আমি এখান থেকে দেখতে পারবো যে এই কার্ভটা, এই যে দেখেন আমি বললাম না এইটা আর এটা হচ্ছে নরমালি ডিস্ট্রিবিউটেড ডেটা। আর একটা ওকে আছে না। তো নরমাল ডিস্ট্রিবিউটর না থাকলে আমাদের ডেটাটা ট্রান্সফর্ম করতে হয়। ট্রান্সফরমেশন আজকে আমরা দেখবো না, আজকে আমাদের কাজ ওইটা না। এবার স্কিউনেস, ডেটাটা এই যে নেগেটিভ স্কিউনেস এখানে আছে, আমরা কিন্তু গ্রাফেও দেখেছি। হাইটের বেলায় দেখি হাইট কই, এই যে হাইট স্কিউনেস নেগেটিভ, এই যে হার্ট রেট নেগেটিভ, এটাও নেগেটিভ, স্কিউনেস নেগেটিভ আছে। এখন বক্স প্লট দেখলে আমরা আউটলায়ার ডিটেক্ট করতে পারি। সিমিলারলি আমি এখানে প্লট কল করব আর এখানে জাস্ট বলবো বক্স প্লট, কাইন্ডলি কল বক্স। তাহলে এখানে আমরা এই যে বক্স প্লটটা এখানে দেখতে পাচ্ছি। বলেন তো এখানে কোথায় আউটলায়ার আছে?
এই যে বক্স উপর মাথার উপর যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আউটলায়ার, এই যে ওকে। আর বক্স প্লটটা 5 নাম্বার সামারি প্রোভাইড করে, ম্যাক্সিমাম, মিনিমাম আর এই যে ফার্স্ট কোয়ার্টাইল, তারপরে মিডিয়ান এবং থার্ড কোয়ার্টাইল। এখন আমরা কোরিলেশন দেখবো এই ডেটা সেটের। সিম্পল, df.core এই ফাংশনটা কল করলে আমাদের কোরিলেশনটা দেখা যায়। যেমন জেন্ডার আর জেন্ডার এরা তো একই, এই জন্য কোরিলেশন 1, কিন্তু জেন্ডার আর এজ কোরিলেশন মাইনাস, মানে এখানে নেগেটিভলি কোরিলেটেড। জেন্ডার হাইট নেগেটিভলি কোরিলেটেড, জেন্ডার ওয়েট নেগেটিভলি কোরিলেটেড। তো এইটা দেখে বোঝাটা খুব ডিফিকাল্ট। এই জন্য আমরা একটা হিট ম্যাপ জেনারেট করব। এটা আমরা পাবো SNS হিট ম্যাপ। ওই যে উপরে আমরা একটা লাইব্রেরি অ্যাড করে আসছি না, এখানে মনে আছে সিবর্ন, এই যে সিবর্ন, এইটা আমরা seaborn.sns, এখান থেকে আমরা এই যে sns.heatmap। এখন হিটম্যাপে আমি কি শো করাইতে চাই, এই কোরিলেশন, দ্যাটস আমি কল করেছি data.core। হ্যাঁ, সি বার মানে কালার বার ইজ ইকুয়াল টু স্কোয়ার ইজ ইকুয়াল টু, মানে এই যে আমার এই স্কোয়ার গুলা দিবে। এফএমটি মানে এখানে কত ঘর দেখাবে ইসের পরে, মানে পয়েন্টের পরে, ঠিক আছে, এক ঘর, এই জন্য পয়েন্ট এফ দিয়েছি, ফ্লোটিং। অ্যানোটেড ট্রু মানে এখানে এই ভ্যালু গুলা দেখাবে। অ্যানোটেড কিওয়ার্ডস মানে এখানে যে সাইজ গুলা সেটা কেমন দেখাবে, সাইজ ইকুয়াল এইজ। আর সি ম্যাপ মানে কালার ম্যাপটা কোন ধরনের দেখাবে, এখানে দিয়েছি ব্লুজ, মানে এখানে ব্লু কালারের যেটা আছে সেটা দেখাবে। দেন এই যে আমরা একটা কোরিলেশন ইজিলি দেখতে পারবো। এটা হলো কি হাইলি কোরিলেটেড 1 মিন্স, মানে কোরিলেশন নিচ থেকে উপরের দিকে যত যাব তত বাড়বে। এখন এই ডিপ কালার যেখানে যেখানে আছে দেখেন সেগুলো কি হাইলি কোরিলেটেড ফিচার। এখন আমরা কার সাথে কোরিলেশন খুঁজবো, সিম্পল, আমার এখানে আউটকাম ভ্যারিয়েবল কে, ক্যালোরি, তাহলে আউটকামের সাথে কে কে হাইলি কোরিলেটেড সেটা আমরা দেখব। ঠিক আছে, আউটকামের সাথে কে কে হাইলি কোরিলেটেড আছে সেটা আমরা খুঁজবো। বুঝতে পারছি আমি? ওকে ওকে, এই কাজটা আমরা এই যে এখন দেখবো যে ভিজুয়ালাইজ দ্য রিলেশনশিপ বিটুইন ফিচার্স। ফিচার মানে কি, এটা হচ্ছে X ইন্ডিপেন্ডেন্ট, আর এন্ড দ্য রেসপন্স কে y, তাই না, ইউজিং স্ক্যাটার প্লট। তো এসএনএস ডট পেয়ার প্লট মানে আমি একসাথে এখানে পেয়ার প্লট দেখব। ডেটা, এই ডেটাটা আসবে কোন জায়গা থেকে, ডেটা থেকে। তাহলে ডেটা আমরা এখানে এভাবে লিখতে পারি, ডেটা ইজ ইকুয়াল ডেটা, অ্যাকচুয়ালি এভাবে লেখা। এক্স বার্স মানে এক্স অ্যাক্সিস বরাবর কাদেরকে আমি চাই, এই যে দেখেন এজ, হাইট, ওয়েট, হার্ট রেট। কারণ আমি এখানে দেখেন বলছি ভিজুয়ালাইজ রিলেশনশিপ বিটুইন এক্স এন্ড ওয়াই। তো আমার এখানে প্রেডিক্টর যেটা মানে ওয়াই কি ক্যালোরিজ না, ক্যালোরিটা কি নিউমেরিক না ক্যাটাগরিক্যাল, নিউমেরিক। তাহলে এই নিউমেরিক ভ্যারিয়েবল গুলোর ভিতরে কি থাকে, কোরিলেশন, তাই না? কোরিলেশন মানে কি দুইটা নিউমেরিক ভ্যারিয়েবলের ভেতরে তো থাকবে, তাই না? তাইলে এখানে আমরা কোন কোন ভ্যারিয়েবলের ভেতরে দেখতে চাই যে কোরিলেশন। তো আমি এখানে এক্স বার মানে এক্স অ্যাক্সিস বরাবর কোনটা থাকবে, এজ, হাইট, ওয়েট, হার্ট রেট। ওয়াই ভার্স মানে ওয়াই ভ্যারিয়েবল কোনটা, একটাই, কি ক্যালোরি। এবং আমি এখানে ফিগারের হাইট 8, আসপেক্ট 0.5, কাইন্ড এখানে দিয়েছি আরইজি, মানে আমি চাই রিগ্রেশন প্লট। বুঝতে পারছেন? এখানে আমি রান করলাম, একটু সময় নেবে কারণ এখানে আমি অনেকগুলা। এখন আমরা কি দেখতে পাচ্ছি, আপনারা কি এই রিগ্রেশন লাইনটা দেখছেন? হার্ট রেটের সাথে এই যে এটা কোরিলেশনটা কিন্তু হাই, তাই না? এটা কি হাইলি কোরিলেটেড এই ফিচার গুলা থেকে। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি হাইলি কোরিলেটেড ফিচার কোনটা, হার্ট রেট। ওকে, এখন আমাদের পালা। আপনাদের মনে আছে নিশ্চয়ই যে ডেটাটা কি করতে হবে, আমাদের ফিচার এন্ড রেসপন্সে ভাগ করতে হবে, মানে এক্স এন্ড ওয়াই, তাই না? দেখেন আমি নতুন একটা মেথড দেখাবো কিভাবে আমরা কলামের নাম না সিলেক্ট করে, ওই যে আপনারা আর প্রোগ্রামিং যারা করেছেন কলামের নাম্বার দিয়ে আমরা কাজ করি না, মনে আছে? হ্যাঁ, সেরকম। তো ডেটা ডট আইলগ মানে ইন্টিজার লোকেশন, আমি এখানে চাচ্ছি সবগুলা কলাম আসবে। কাকে বাদ দিব, বাদ দিব এটাকে, কেন? এগুলো আমার এক্স এর মধ্যে চলে যাবে। ওকে, আর আমি চাচ্ছি যে মানে এখানে অল অবজারভেশন, তারপরে কি চাচ্ছি, -1 মানে ক্যালোরি। হ্যাঁ, এই যে এখন দেখেন এটা হলো আমাদের এক্স ভেরিয়েবল, এটা হলো আমাদের ওয়াই ভেরিয়েবল। এখন আমরা একটা শেপ চেক করি, শেপ চেক করলাম। এখন আমাদের কি কাজ,
ট্রেন এন্ড টেস্ট স্প্লিট করব, তাই তো? হুম। করলাম। এখানে আমি টেস্ট সাইজ কি এখানে পাস করেছি দেখেন, তো আমি এখানে টেস্ট সাইজ দিব কত, লেটস সে 30%, 0.3, হ্যাঁ, বা 20% আমরা দিতে পারি। ওকে, এখানে কিন্তু আমাদের একটা ভুল হয়েছে, বলেন তো কি? সিনট্যাক্স এরর। আমাদের এখানে একটা কমা দেওয়া ভুল আছে, কোথায়? এখানে। ওই তাইলে আমাদের ডেটাটা কিন্তু যেমন এইটা দেখেন আমাদের কি এক্স ট্রেন ডেটা, তাই না? এইটা হলো এক্স টেস্ট ডেটা, ঠিক কিনা? হ্যাঁ। সিমিলারলি আমাদের এটা হলো ওয়াই ট্রেন, এই যে দেখেন ওয়াই ট্রেন, ওয়াই টেস্ট। ওই যে একটু আগে আপনাদেরকে যা দেখাইলাম যে এক্স ডেটা সেটের শেপ, ওয়াই ডেটা সেটের শেপ, তারপরে ট্রেন টেস্ট, সবগুলা শেপ আমি একসাথে প্রিন্ট করে আপনার এখানে দেখাচ্ছি, এবং এখানে আমরা বুঝতে পারবো যে কোনটা কতটুকু আমরা ব্যবহার করলাম। ওকে, যেমন এই যে এখানে দেখেন আমি এটা কি করেছি, ভাগ করেছি, তাই না? এই যে, আচ্ছা এইটা টেস্ট সাইজ আমি দিব না, ডিফল্ট কিভাবে কাজ করে সেটাও আমাদের বোঝা দরকার। ওকে, এটা ডিফল্ট ফাংশনটা আমি কিন্তু এখানে পাস করেছি, হ্যাঁ। এই যে দেখেন আমাদের এখন এক্স ট্রেনটা খেয়াল করেন তো 11,238। ওকে, এখানে কিন্তু আমার এটা করেনি, এখানে আমি র্যান্ডম স্টেট দিয়েছি, টেস্ট সাইজ দিয়েছি কত, 28, মানে 20%। দেখেন এখন কিন্তু আমাদের নির্দিষ্ট রেশিওতে ডেটাটা ভাগ হয়েছে। এখন আমরা অ্যালগোরিদমের কাজ করব। আমরা এই লিনিয়ার রিগ্রেশন উপরে নিজেরা করেছি, তাই না, ইকুয়েশন ব্যবহার করে। হ্যাঁ। এখন আমরা সাইকিট লার্ন ব্যবহার করে প্রেডিকশন গুলা শিখবো। খেয়াল করেন, ফ্রম sklearn, এই লিনিয়ার রিগ্রেশন কোন ধরনের মডেল? লিনিয়ার। তাহলে sklearn ডট লিনিয়ার মডেল, লিনিয়ার মডেল যেগুলা সবগুলা এই সাব প্যাকেজের মধ্যে আছে, সাব মডিউল। দেন ইম্পোর্ট লিনিয়ার রিগ্রেশন করলাম। তারপরে লিনিয়ার রিগ্রেশন হচ্ছে একটা ক্লাস, এইটাকে আমাদেরকে মানে ইনস্ট্যান্ট করতে হবে, একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে। তাহলে লিনিয়ার রিগ্রেশন লিন রেগ, বা আমি এখানে জাস্ট ভেরিয়েবলের নাম দিয়েছি, করলাম। এখন আমাকে এই যে ভেরিয়েবলটা আমি এখানে করলাম, মানে ক্রিয়েট করলাম, এই ভেরিয়েবলের সাথে আমাদের ডেটাটা ফিট করতে হবে। আপনাদের একটু আগে বলেছি না যে ডেটাটা ফিট করা বা ট্রেন করা, মনে আছে? জি ভাই। কাকে কাকে ট্রেন করব? সিম্পল, লিনিয়ার রেগ এক্স ওয়াই কি ফিট এক্স ট্রেন ওয়াই ট্রেন। কারণ আমরা বলেছি যে আমরা কি করব, ডেটাটা ট্রেন করাবো কাকে? অ্যালগোরিদমকে। এখন অ্যালগোরিদমটাকে লিনিয়ার রিগ্রেশন, তাহলে লিন রেগ ডট ফিট এক্স ট্রেন ওয়াই ট্রেন। এখন দেখেন আমাদের এখানে কি একটা লিনিয়ার রিগ্রেশন মডেল তৈরি হয়েছে, তাই না? এই যে দেখতে পাচ্ছেন। ওকে, এখন আমরা ওই যে ওয়াই ইকুয়াল এম এক্স, ওখানে কি কি ছিল? ইন্টারসেপ্ট আর একটা কোএফিসিয়েন্ট, তাই না? তাহলে এই যে লিন রেগ, যে আমাদের মানে আমরা যেটা মডেল ফিট করলাম, ডট ইন্টারসেপ্ট আন্ডারস্কোরটা দিতে হবে। তাহলে ইন্টারসেপ্ট এবং কোএফিসিয়েন্টসটা আমরা এখানে দেখতে পাবো, এই যে দেখতে পাচ্ছি, ঠিক আছে, কোএফিসিয়েন্ট। আচ্ছা, এটা আমার মানে আমরা প্রত্যেকটা ভেরিয়েবলের জন্য চাইলে দেখতে পারি যে তার কোএফিসিয়েন্ট কত। সিম্পলি আমরা এখানে জিপ করব, মানে প্রত্যেকটা ভেরিয়েবলের জন্য জিপ করে আমরা এটা দেখতে পারি। তো এটা বুঝলেও চলবে, না বুঝলেও চলবে। লিস্ট ফাংশনটা পাস করে জিপ মানে আমাদের এখানে এই ভ্যালুটা প্রত্যেকটা ভেরিয়েবলের জন্য দেখাবে। তাইলে আমার প্রত্যেকটা ভেরিয়েবল কই আছে? এক্স এর মধ্যে, জেন্ডার, এজ, হাইট ইত্যাদি। তারপরে লিনিয়ার রিগ্রেশন, এই যে দেখেন এইটার জন্য কোএফিসিয়েন্ট কত, এটার জন্য কত, প্রত্যেকটার জন্য আমরা দেখতে পাচ্ছি। এখন আমার কাজ ওইটা না, আমার কাজ হলো আপনাদের মনে আছে ওয়াই প্রেড উপরে আমরা করেছি, প্রেডিক্ট করা, এটা হলো আমার কাজ। তাহলে খেয়াল করেন, তাহলে আমরা এই ওয়াই প্রেডিকশন করি মানে ওয়াই কে প্রেডিক্ট করি কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে, তাই না? তাহলে এখন এখানে আমরা কোন এক্স পাস করব? এক্স টেস্ট, কারণ অলরেডি আমরা ট্রেন করিয়েছি না ডেটা। তাহলে আমরা এখানে পাস করব এক্স টেস্ট। তাহলে লিন রেগ, এই যে এটা হলো আমাদের অ্যালগোরিদম বা মডেল, ঠিক আছে। এটাকে আমরা কি করব? প্রেডিক্ট এক্স টেস্ট দেন ওয়াই প্রেডিকশন। এখানে দেখেন এই যে এটা হলো আমাদের প্রেডিক্টেড ভ্যালু, ঠিক আছে। এখন আপনারা এই খেয়াল করেন, আমাদের ওয়াই টেস্ট ছিল, মনে আছে? ওয়াই টেস্ট আমরা ক্রিয়েট করেছিলাম, ওয়াই টেস্ট ক্রিয়েট করেছিলাম উপরে, মনে আছে? তাহলে ওয়াই টেস্টের যে ভ্যালুটা আর প্রেডিকশন ভ্যালু আমি পাশাপাশি দেখতে চাই। দেখেন এটা আমাদের ওয়াই এর ট্রু ভ্যালু হচ্ছে এটা, আর এটা হলো প্রেডিক্টেড, দেখতে পাচ্ছেন? তাহলে এখানে একটা এরর আছে না? এরর আছে। হ্যাঁ,
তো এই যে ওয়াই টেস্ট হেড, এটা আমরা দেখলাম ওয়াই টেস্ট হেড, মানে এটা হলো আমাদের টেস্ট সেট ছিল। এখন আপনারা যা মন চাই ক্যালকুলেট করতে পারেন। এই যে মিন স্কোয়ার্ড এরর, এটা আমি আর দেখাতে চাচ্ছি না, অলরেডি ইয়ে করেছি। আমি জাস্ট আর স্কোয়ারটা এখানে প্রিন্ট করে দেখাচ্ছি। আমাদের আর স্কোয়ারটা কত বের হচ্ছে দেখেন তো। 0.96। তাহলে ইটস এ গুড প্রেডিকশন, রাইট? হ্যাঁ, আমি কিন্তু এখানে আরো অনেক কাজ আছে, যেমন মডেলটাকে টিউন করতে হয়, ডেটা ট্রান্সফর্ম করতে হয়, এগুলা কিন্তু কিছুই করি নাই। তার বাদেই আমাদের প্রেডিকশনে কি আসছে? গুড। গুড একটা প্রেডিকশন কিন্তু আসছে। দ্যাটস ইট। একটা মেশিন লার্নিং প্রজেক্ট এইভাবে কাজ করে। ওকে, আশা করি আপনি বুঝতে পারছেন আপনারা। তাহলে আমরা এখানে কোন ধরনের প্রবলেম নিয়ে কাজ করলাম আজকে? রিগ্রেশন। ওকে, আপনাদের কি মানে এটা, হ্যালো, হ্যাঁ ভাই। হ্যাঁ বোধগম্য হয়েছে সবার কাছে? আমি বুঝতেছি না। এই দুইটা নোটবুক আপনাদেরকে ভালো করে মানে জানতে হবে, পড়তে হবে। এই দুইটা পারলে আপনারা ভালো করে কাজ করতে পারবেন। এখন আমাদের রিগ্রেশনের জায়গায় আর একটা কি আছে? ক্লাসিফিকেশন। ঠিক আছে, ক্লাসিফিকেশন। তো আমি এটা দেখাবো এখন। তো ক্লাসিফিকেশনের জন্য আমরা অ্যাকুরেসি মানে মেট্রিক গুলা ব্যবহার করি। ক্লাসিফিকেশন প্রবলেম এন্ড ইভালুয়েশন মেট্রিক। তো এখানে দেখেন এই মেট্রিক গুলো আছে, তো আমরা একটু দেখি। তো এখানে আমরা লজিস্টিক রিগ্রেশন, এই অ্যালগোরিদমটার কাজ হচ্ছে আপনার কি করে, এরা হচ্ছে আপনার আপনার কি আছেন, শুনছেন আমার কথা? জি ভাই, শোনা যাচ্ছে। এই অ্যালগোরিদমটা কাজ হচ্ছে আপনার বাইনারি ক্লাসিফিকেশন যে প্রবলেম গুলো আছে, মানে আপনার আউটকাম ভেরিয়েবলটার কয়টা ক্লাস থাকবে তাহলে? দুইটা। দুইটা। একটা বাইনারি, মাল্টিপল। হ্যাঁ, তো বাইনারি ক্লাসিফিকেশনে আমরা লজিস্টিক রিগ্রেশন ব্যবহার করি। আর লজিস্টিক রিগ্রেশন হচ্ছে এইটা, সে মানে অডস অফ থিটা, এই অডস অফ, এই যে থিটা মানে হচ্ছে অডস, আর পি মানে প্রবাবিলিটি অফ অ্যান ইভেন্ট হ্যাপেনিং। মানে ধরেন আপনি যদি একটা কয়েন টচ করেন, ইদার হেড পড়বে অর টেল, তাই না? তো যদি টেল মানে কোনো একটা ইভেন্ট পড়ার প্রবাবিলিটি হচ্ছে পি, তাইলে কোনো একটা মানে ইভেন্ট ঘটবে না, তাহলে তার ইভেন্ট কেমন হতে পারে? 1 মাইনাস পি। সিম্পল, কারণ আমরা জানি প্রবাবিলিটি কত হয়? 1, তাই না? প্রবাবিলিটি কত? 0 থেকে 1 প্রবাবিলিটি ভ্যালু, তাই না? তাহলে আমাদের এই প্রেডিকশনটা মানে আমাদের এই কাজটা কিভাবে হবে? এটা হলো আমাদের ধরেন কি থিটা হচ্ছে কি, থিটার যে ভ্যালুটা সেটা 0 টু ইনফিনিটি হতে পারে, এটাকে আমরা বলি অডস। এনিওয়ে, তো এখন ধরেন একজনের ডিজিজ আছে কি নাই, সেটার ঘটার প্রবাবিলিটি বা সম্ভাব্যতা কত? পি। তাহলে না ঘটার সম্ভাব্যতা কত? 1 মাইনাস পি। দ্যাটস ইট। এটাকে আমরা বলি লজিস্টিক রিগ্রেশন। এখন আমরা আসি, এখানে আমরা ডায়াবেটিস ডেটা সেটটা ইম্পোর্ট করেছি। ওকে, ডায়াবেটিস ডেটা আমি কিন্তু ভিজুয়ালাইজেশন পার্ট অন্যান্য আগ্রুম বাগ্রুম এখানে কি করেছি, স্কিপ করেছি। হ্যাঁ, এটা মানে আমাদের জাস্ট ক্লাসিফিকেশন ইন্ট্রোডাকশন নিব তারপরে। তো এখন এখানে খেয়াল করেন আমাদের আউটকামটা কি, একজনের ডায়াবেটিস আছে কি নাই। আমাদের রিসার্চ কোশ্চেনটা কি হতে পারে? ক্যান উই প্রেডিক্ট দ্য ডায়াবেটিস স্ট্যাটাস অফ এ পেশেন্ট গিভেন দেয়ার হেলথ মেজারমেন্টস? হেলথ মেজারমেন্ট বলতে কি বোঝায়? ব্লাড প্রেশার, ব্লাড গ্লুকোজ, প্রেগন্যান্সিস, তাই না? এগুলাকে আমরা বলি হেলথ ফিচার। তো সিম্পল, আমি এখানে ফিচার কলাম আমি চাচ্ছি এইগুলা, মানে আমার এক্স ভ্যারিয়েবল, বুঝতে পারছেন? আর আউটকামটা হচ্ছে ডেটা। তো এখানে আমার এক্স এন্ড ওয়াই, এই যে দেখেন। এখন আমার কি করতে হবে? ডেটাটা ট্রেন টেস্টে এভাবে ভাগ করতে হবে। করলাম, 80% আমি ভাগ করেছি। এখন আপনি এক্স শেপ, ওয়াই শেপ, এক্স ট্রেন শেপ দেখেন। সিম্পলি এটা লজিস্টিক রিগ্রেশনটা লিনিয়ার মডেল হবে, মানে লিনিয়ার মডেলের মধ্যে আছে। তাহলে আমি একটা ক্লাস, এটা হচ্ছে একটা ক্লাস, তার একটা ইনস্ট্যান্স বা অবজেক্ট ক্রিয়েট করেছি, লগ রেগ বা লজিস্টিক রিগ্রেশন। জাস্ট আমি এখানে একটা জিনিস পাস করব, সলভ লিভ লিনিয়ার, নাথিং এলস। এরপর আমাদের ডেটাটা পাস করতে হবে। ডেটাটা কি? এক্স ট্রেন, ওয়াই ট্রেন। ওকে, লজিস্টিক রিগ্রেশন দেখেন এখানে আমাদের ক্রিয়েট হয়েছে। এখন আপনি প্রেডিক্ট করবেন, ওয়াই প্রেডিক্ট, রাইট? আমাদের ওয়াই প্রেডিক্ট করবে হচ্ছে কে? এক্স এর সাপেক্ষে। তাহলে এক্স টেস্ট পাস করতে হবে, তাই না? তাহলে লগ রেগ প্রেডিক্ট এক্স টেস্ট। ওকে, এখন আপনি প্রেডিক্টেড ক্লাস কি এখানে দেখেন, প্রথম ক্লাসটা কি ছিল আমাদের? প্রেডিক্ট করেছে মানে কি 0, মানে তার ডায়াবেটিস নাই। এখন আমার তো একটা ওয়াই টেস্ট ছিল,
তাই না? ওয়াই টেস্টের প্রথম অবজারভেশন কি ছিল? 1। তার মানে এনার কি ছিল? ডায়াবেটিস ছিল, কিন্তু আমার মডেল প্রেডিক্ট করেছে কি? 0 0। তার মানে এটা কি ভুল প্রেডিকশন? এইটা কারেক্ট প্রেডিকশন, এইটা কারেক্ট প্রেডিকশন। তাহলে কতটুকু কারেক্টলি প্রেডিক্ট করতে পারছে সেটাকে বলে আমরা মডেল ইভালুয়েশন। বুঝাতে পারছি? তো এই যে মডেল ইভালুয়েশন ফেজে ক্লাসিফিকেশন প্রবলেমে আমরা ব্যবহার করি কনফিউশন ম্যাট্রিক্স। কনফিউশন ম্যাট্রিক্স মানে হচ্ছে আপনার এদিকে অ্যাকচুয়াল রেজাল্টস থাকবে আর প্রেডিক্টেড মডেলস। ঠিক আছে? তো অ্যাকচুয়াল ক্লাস মানে ধরেন একজনের ডায়াবেটিস আছে, আমার মডেলও প্রেডিক্ট করেছে আছে, তাহলে সেটাকে বলি আমরা ট্রু পজিটিভ। ক্লিয়ার? বুঝাতে পারছি? হ্যালো? জি ভাই। ওকে, একজনের ডায়াবেটিস আছে কিন্তু আমার মডেল প্রেডিক্ট করেছে তার নাই, সেটাকে আমরা বলি ফলস ফলস নেগেটিভ। ওকে। একজনের ডায়াবেটিস নাই কিন্তু আমার মডেল প্রেডিক্ট করেছে যে তার False ডায়াবেটিস আছে, তাহলে এটাকে আমরা বলবো ফলস পজিটিভ। একজনের ডায়াবেটিস নাই কিন্তু আমার মডেল প্রেডিক্ট করেছে যে তার নাই। ডায়াবেটিস নাই, তার মানে নাই। কি? তাহলে এটাকে আমরা বলি ট্রু নেগেটিভ। এখন এই যে মানে ট্রু পজিটিভ এন্ড ফলস নেগেটিভ, এটাকে ডিভাইড সেন্সিটিভিটি, যেটা স্পেসিফিসিটি আর সেন্সিটিভিটি আমরা ক্যালকুলেট করি ট্রু পজিটিভ বাই, এখানে আমাদের ট্রু পজিটিভ প্লাস ফলস ফলস নেগেটিভ, নেগেটিভ। আর স্পেসিফিসিটি আমরা ক্যালকুলেট করি ট্রু নেগেটিভ ডিভাইড বাই এই দুইটা যোগফল, ট্রু নেগেটিভ প্লাস ফলস পজিটিভ। এইটাকে আমাদের বলা হয় কনফিউশন ম্যাট্রিক্স। এবং এইটা ব্যবহার করে আমরা ইজিলি এই ক্লাসিফিকেশন অ্যালগরিদম গুলার মানে আপনার কি করতে পারি, ইভালুয়েশন করতে পারি। ক্লিয়ার সবাই? তো এখন খেয়াল করি আমরা যে এখানে এই যে অ্যাকুরেসি, যেটা অ্যাকুরেসি, প্রিসিশন, রিকল, এখানে আপনারা দেখতে পারবেন প্রিসিশন এন্ড রিকল মানে কি বলবো, নাথিং বাট সেন্সিটিভ এন্ড স্পেসিফিসিটি, আপনারা এটা দেখবেন। এরিয়া আন্ডার দ্য কার্ভ, এগুলো আছে। কনফিউশন ম্যাট্রিক্সটা ক্লিয়ার সবাই? এখন আমি অ্যাকুরেসি ক্যালকুলেট করব। ম্যাট্রিক্স এই যে এখানে দেখেন ম্যাট্রিক্স করেছি, অ্যাকুরেসি স্কোর হচ্ছে ক্লাসিফিকেশন আমরা ব্যবহার করি। তাহলে প্রথমে ওয়াই টেস্ট, তারপরে ওয়াই প্রেড, তাই তো? এখানে আমাদের অ্যাকুরেসি কত আসছে দেখেন তো, 72%, তাই না? ঠিক না? দিস ইজ নট এ গুড মডেল। ওকে, আমরা এখানে ডিজিজ আউটকাম প্রেডিক্ট করছি, আমাদের ক্লোজ টু 95-98% হতে হবে। এটা কি তার মানে ঠিক আছে? ঠিক না। এখন আমরা আসি যে ওয়াই টেস্টের যে ভ্যালু কাউন্টস, ওয়াই টেস্ট মানে এখানে ডায়াবেটিস আছে কতজন দেখতে পাচ্ছি? 47 আর নাই 107। ওকে, তাহলে ক্যালকুলেট পার্সেন্টেজ ওয়ান্স, এখানে আমি দেখতে পাচ্ছি। আমরা যদি এটা ক্যালকুলেট করি, মানে এটা আমি ওই যে মানে প্রবাবিলিটি মনে আছে যে প্রবাবিলিটি বাই 1 মাইনাস, মনে আছে না? সেটা করতে চাচ্ছি। তো এটা আমার আসলে এভাবে করা দরকার নাই, আমরা কনফিউশন ম্যাট্রিক্সটা আগে জেনারেট করি। ম্যাট্রিক্স কনফিউশন ম্যাট্রিক্স লিখতে পারবেন, তাহলে আমরা কি করব, আগে ওয়াই টেস্ট পাস করব, তারপরে ওয়াই প্রেড। এই যে দেখেন এটা হলো আমাদের কনফিউশন ম্যাট্রিক্স। তার মানে হলো, খেয়াল করেন, ডায়াবেটিস ছিল এবং আমার মডেলও ডায়াবেটিস প্রেডিক্ট করেছে, এরকম কত সংখ্যক মানুষ আছে? 99 জন। 99। ডায়াবেটিস ছিল কিন্তু আমার মডেল প্রেডিক্ট করতে পারে নাই, এরকম মানুষ 8 জন। 8 জন। ডায়াবেটিস নাই কিন্তু আমার মডেল প্রেডিক্ট করেছে, এরকম মানুষ কত? 35। ডায়াবেটিস ছিল মানে নাই, মডেলও প্রেডিক্ট করেছে কি ডায়াবেটিস নাই। ওকে, তাহলে এখানে বলেন তো এইগুলা কি আমাদের ট্রু প্রেডিকশন, তাই না? মনে আছে আপনাদের? ওকে, তাহলে এইটাকে আমরা বলি ট্রু প্রেডিকশন। তো এখানে দেখতে পাচ্ছেন যে ট্রু পজিটিভ মানে উই কারেক্টলি প্রেডিক্টেড দ্যাট দে ডু হ্যাভ ডায়াবেটিস, রাইট? আর ট্রু নেগেটিভ মানে কি, যে উই কারেক্টলি প্রেডিক্টেড দ্যাট দে ডোন্ট হ্যাভ ডায়াবেটিস। তাহলে ফলস পজিটিভ কি হবে? উই ইনকারেক্টলি প্রেডিক্টেড দ্যাট দে ডু হ্যাভ ডায়াবেটিস। এটাকে আমরা এই ফলস পজিটিভকে বলা হয় টাইপ 1 এরর, আর ফলস নেগেটিভ যেটা সেটাকে আমরা বলি টাইপ 2 এরর। বুঝতে পারছি? তো আমরা একটু আগে এটা দেখছি যে আপনার এই যে ট্রু প্রেডিকশন আমরা এখানে দেখছি যে এর কি ছিল, ডায়াবেটিস ছিল কিন্তু এর প্রেডিক্ট করেছে নাই, তাই না? যেমন এর ছিল, এর প্রেডিক্ট করেছে নাই, তাই না? তাহলে এটাকে আমরা বলি ইনকারেক্ট প্রেডিকশন। তো আপনি এই যে এখানে দেখেন কনফিউশন ম্যাট্রিক্স, ওই যে একটু আগে আমরা যেটা করলাম, ঠিক আছে? আমরা এই কনফিউশন ম্যাট্রিক্স চাইলে কি করতে পারি, এই যে এইভাবে ট্রু পজিটিভ, ফলস পজিটিভ ইত্যাদি আমরা এখান থেকে এক্সট্রাক্ট করে নিয়ে আসতে পারি। যেমন আমি এখানে দেখেন ট্রু পজিটিভটা বের করতে চাচ্ছি, কনফিউশন ম্যাট্রিক্সটা আমি এইটুকু রেজাল্ট কনফিউশনের মধ্যে রেখেছি। কনফিউশন এখানে ট্রু
ট্রু পজিটিভ কাকে কাকে বলছি দেখেন এইটা, তাই না? যার এখানে ছিল দেখেন প্রেডিক্ট করেছে আচ্ছা। না, এই যে এটা, তার মানে হ্যাঁ। এটা হলো আমার প্রথম রো, এই যে প্রথম রো, প্রথম এলিমেন্ট চাচ্ছি, আসছে না? হ্যাঁ আমাদের মনে আছে নামপাই অ্যারে পড়েছিলাম, তাহলে এটা প্রথম রো, এই রো এর প্রথম এলিমেন্ট আমি চাইছি। ওকে, তাহলে ট্রু পজিটিভ পেলাম এখান থেকে। সিমিলারলি আপনি ট্রু পজিটিভ, ট্রু নেগেটিভ এইভাবে কি করতে পারবেন, Very ইউজ good. করতে পারবেন। ঠিক আছে, ম্যানুয়ালি যদি আমরা চাই যে অ্যাকুরেসি স্কোর ক্যালকুলেট করব, তাহলে ট্রু পজিটিভ প্লাস ট্রু নেগেটিভ ডিভাইড বাই ট্রু পজিটিভ, ট্রু নেগেটিভ, ফলস পজিটিভ, ফলস নেগেটিভ, এটা হচ্ছে ম্যানুয়ালি যদি আমি চাই। আর যদি আমি সাইকিট স্কোর মানে সাইকিট লার্ন ইউজ করি, তাহলে ম্যাট্রিক্স অ্যাকুরেসি স্কোর ওয়াই টেস্ট ওয়াই প্রেড পাস করলে আমাদের অ্যাকুরেসি স্কোরটা এখানে চলে আসবে। ট্রু নেগেটিভ কিন্তু আমরা উপরে ডিফাইন করি নাই, তো এটা আমি কমেন্ট করে দিচ্ছি। আমাদের কি আসছে অ্যাকুরেসি স্কোরটা? জি। ওকে, এখন যদি আমরা চাই যে ক্লাসিফিকেশন এররটা বের করব, জাস্ট 1 মাইনাস এই যে এটাকে বলি আমরা ক্লাসিফিকেশন এরর, অলসো নোন অ্যাজ মিস ক্লাসিফিকেশন রেট। তাইলে আমাদের এখানে ক্লাসিফাই করতে পারছে কারেক্টলি কত পার্সেন্ট, ধরেন 73%, তাই না? আর মিস ক্লাসিফিকেশন কত পার্সেন্ট? 27. ওকে, আপনারা কি বুঝতে পারছেন সবাই? জি। এরপর আসি আমরা সেন্সিটিভিটি যদি ক্যালকুলেট করতে চাই, তাহলে আমরা ম্যানুয়ালি করব ট্রু পজিটিভ ডিভাইড বাই ট্রু পজিটিভ প্লাস ফলস নেগেটিভ, কিন্তু আমরা এটাকে বলি রিকল, মানে হচ্ছে সাইকিট লার্নিং রিকল। হ্যাঁ, তাহলে এটা রিকল কত এখানে দেখতে পাচ্ছি আমরা। ঠিক আছে, এটা সেন্সিটিভিটি হচ্ছে 0.25। 25. হ্যাঁ, স্পেসিফিসিটি এই যে আমরা ট্রু নেগেটিভ ডিভাইড বাই এটা এভাবে করতে পারি ফলস পজিটিভ। ফলস পজিটিভ। হ্যাঁ, যেমন আমি এখানে Actual এই যে negative. দেখেন এইটা। ওকে, দ্যাটস ইট। আর এদিকে আসলে আমাদের এখন মানে নজর দেওয়া দরকার নাই। এতটুকু কি ক্লিয়ার সবাই? হ্যালো, জি ভাইয়া। এই তো, এই হচ্ছে আমাদের ক্লাসিফিকেশন প্রবলেম। আমরা এর পরের দিন আসলে শিখবো এরিয়া আন্ডার দ্য কার্ভ কিভাবে কাজ করে, বাট আমি জাস্ট আপনাদেরকে বেসিক ধারণা দিলাম ক্লাসিফিকেশন এন্ড রিগ্রেশনের। আগামীকাল থেকে আমরা, আগামীকালকে অ্যাকচুয়ালি আগামীকাল থেকে না, আগামীকালকে আমরা এই যে এই 3টা জিনিস শিখে ফেলবো। ওকে, এবং ইজিলি ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে ভাইয়া। আমি এটার জিপ ফাইল